তুমি যদি একজন ডাক্তার হও কিংবা ইঞ্জিনিয়ার, মানুষ বুঝতে পারবে এটি একটি ট্র্যাডিশনাল স্ট্রিম। আমি যদি ক্রিয়েটিভ স্ট্রিম ধরি, তাহলে গ্রাফিক ডিজাইনার বলো, ভিডিও এডিটর বলো কিংবা কন্টেন্ট রাইটার, এটাও অধিকাংশ মানুষই বুঝবে বা একটা সম্যক ধারণা থাকবে। কিন্তু সময়ের সাথে সাথে আমাদের টেকনোলজি যেভাবে অ্যাডভান্স হয়েছে, দুটো মডার্ন স্ট্রিম ইন্ট্রোডিউস হয়েছে। একটার নাম ইউএক্স ডিজাইন, একটার নাম ইউআই ডিজাইন। ইউআই মানে ইউজার ইন্টারফেস, ইউএক্স মানে ইউজার এক্সপিরিয়েন্স। শুনতে চমকদার লাগতে পারে, খুব মডার্ন লাগতে পারে, কিন্তু আই ডাউট আজকের তারিখে অনেক মানুষই এমন আছে যে এই বিষয় সম্বন্ধে কোনো ধারণা নেই, কিংবা এই ইন্ডাস্ট্রি রিলেটেড কিছু মানুষজন হয়তো বলবে ইউআই কিংবা ইউএক্স ডিজাইন সম্বন্ধে তাদের ধারণা আছে, কিন্তু অনেক সময় দেখা গেছে তাদের ডিপ লেভেল আন্ডারস্ট্যান্ডিং তেমন একটা থাকে না। তার কারণ এই বিষয় সম্বন্ধে অধিকাংশ ক্ষেত্রেই আলোচনা সেভাবে হয় না। তাই আজকে পেয়ে গেছি আমাদের মধ্যে পঙ্কজ সরকারকে, যিনি ইউআই এবং ইউএক্স ডিজাইন এক্সপার্ট বা স্পেশালিস্ট। উনি হেড অফ ইউআই ইউএক্স ডিজাইন, একটি নামকরা স্টার্টআপ অর্গানাইজেশনের। ওয়েলকাম পঙ্কজ, আজকে আমাদের এই মাইক ওপিনিয়ন শোতে। অসংখ্য ধন্যবাদ তোমার এই সময়টার জন্য। প্রথমত তো অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ইন্ট্রোডাকশনের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট। ইউআই অ্যান্ড ইউএক্স হচ্ছে যেটা গতানুগতিক যে ধারণা যেটা আছে তার থেকে অনেকটাই আলাদা আর কি। যারা আমরা ডিজাইনের ফিল্ডে যারা আছি তাদের তো একরকমের ধারণা রয়েছে যে UI আর UX is only related to মোবাইল অ্যাপ্লিকেশন আর ওয়েবসাইট ডিজাইন। তুমি যদি এটা করতে পারো তাহলে তুমি UI আর UX ডিজাইন হয়ে গেছো। কিন্তু এই ধারণাটা যে কতটা ভুল আর কি, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো সবার আগে হচ্ছে যারা লেম্যান তাদের জন্য আমি একটা উদাহরণ নিয়ে আমি বলতে চাই। UI আর UX এর সাথে যে টার্মটা যুক্ত থাকে সেটা হচ্ছে ডিজাইন। UI UX এ ঢোকার আগে আমি একটু ডিজাইন নিয়ে বলতে চাই আর কি, তাহলে UI আর UX টা বুঝতে সুবিধা হয়। ডিজাইন নিয়ে আমাদের কি ধারণা থাকে সাধারণত? ডিজাইন আমাকে যদি বলে তুই কি করছিস, আমি ডিজাইনিং করছি। ও, একটা জামা ডিজাইন করে দিবি আমার জন্য? না, আমি তো জামা ডিজাইন করি না। ও, তাহলে আর কি ডিজাইন করছিস? হ্যাঁ, এটা হচ্ছে বেসিক কনসেপ্ট ডিজাইনের। কিন্তু ডিজাইনিং হচ্ছে এক্স্যাক্টলি ডিজাইন হচ্ছে বেসিক্যালি প্রবলেম সলভিং। তোমার কাছে যদি কোনো একটা প্রবলেম থাকে, তার সলিউশন যে প্রোভাইড করবে তাকে তুমি ডিজাইনার বলতে পারো। এবার তুই বলবি যে এই কাজটা তো ইঞ্জিনিয়াররা করে, প্রবলেমের সলিউশন দেয়। ডিজাইনার অ্যাপ্রোচ দেখায়, ইঞ্জিনিয়াররা ওটার প্রিসাইজ সলিউশন দেখায়। মানে একটা পুলিকে আমি অ্যাজ এ ডিজাইনার বলছি এই পুলিটাকে এইদিকে ঘোরালে পরে তখন এই গিয়ারটা বাঁদিকে ঘুরবে। একটা ইঞ্জিনিয়ার বলবে এই পুলিটাকে যদি আমি 22 ডিগ্রি রোটেট করাই তাহলে ওই গিয়ারটা গিয়ে 2 ডিগ্রি লেফটে রোটেট করবে। ভেরি প্রিসাইজ এন্ড ভেরি এর্গোনমিক সেন্সে পুরোটাই আর কি, মানে প্রিসিশন নিয়ে খেলা। তো প্রবলেমের সলিউশন যেটা আমরা ছিলাম ডিজাইনিং, তো কিরকম প্রবলেম হতে পারে? তো কি হচ্ছে যে আমরা রাস্তার ধারে বাড়ির আশেপাশে আবর্জনা ফেলে দিচ্ছি, এটা তো প্রবলেম একটা। তো আবর্জনাকে কি করতে হবে? যেটা প্রবলেম, এটা সলিউশন বের করতে হবে। আচ্ছা, ডিজাইনার বললো যে ঠিক আছে, তাহলে একটা কন্টেইনার দিচ্ছি তোমাকে, সেটা আমাদের কাছে পরিচিত ডাস্টবিন নামে। এবার লোকে বলছে কন্টেইনারটাতে যখন ফুল হয়ে যাচ্ছে না, ইট ইজ বেসিক্যালি স্টিঙ্কিং, প্রচন্ড দুর্গন্ধ বেরোচ্ছে এটা থেকে, কি করব? আচ্ছা নাও, ডিজাইনার বললো একটা ঢাকনা দিয়ে দিচ্ছি তোমাকে। ঠিক আছে, প্রবলেম সলভ। এবার বলছে যে এবার যখন ফুল হয়ে যাচ্ছে না, ঢাকনাটা আমি হাত দিয়ে খুলতে যাচ্ছি না, কেন? ঢাকনাটা তো নোংরা হয়ে আছে, ওটাকে আমি হাত দিয়ে খুলে তারপর নোংরা ফেলতে যাচ্ছি, আবার আমাকে হাত ধুতে হচ্ছে, এটা একটা প্রবলেম। নাও, তোমাকে একটা পায়ের প্যাডেল দিয়ে দিলাম, পা দিয়ে ট্যাপ করলে পরে ঢাকনা খুলে যাবে, তুমি নোংরা ফেলে দিও, প্রবলেম সলভ। এই প্রবলেমটা যে সলভ করলো যে প্রসেসে, সেটা কিসের মাধ্যমে হলো? ডিজাইনিং এর মাধ্যমে। অনেক আইটারেশনস থাকে, অনেক মানে রিসার্চ করতে হয় এটার জন্য, কোন কাজটাতে ইউজারের ভালো লাগবে না লাগবে, কোনটা এফেক্টিভ হবে, আমি কি পা দিয়েই করবো নাকি হাঁটু দিয়ে ঠেলা মারলেই হবে,
ডাস্টবিনটা কি এতটা বড় হবে যে হাঁটু দিয়ে এই বাটনটা প্রেস করলে পরে খুলতে হবে, নাকি ছোট ডাস্টবিনের ক্ষেত্রে বড় ডাস্টবিন, না, প্রচুর কিছু আর কি, প্রচুর কিছু মাথায় রাখতে হয় কোন একটা প্রবলেমের সলিউশন বের করতে হবে। তো যেই প্রসেসটা সলিউশন দেয় আর কি, সেই প্রসেসটার নাম হচ্ছে ডিজাইনিং। সেই আপনাদের লুঙ্গি ডিজাইন করাটা নয় আর কি, এটা একটু মাথায় রাখতে হবে। এটা হচ্ছে ডিজাইনিং। তো এবার আসি হচ্ছে একদম লেম্যানদের জন্য ইউআই আর ইউএক্স কি। সবার প্রথমে বলে রাখি, ইউআই আর ইউএক্স কে একসাথে অ্যাসোসিয়েট করা হয়, কিন্তু এটা একটা সূর্য পৃথিবীর মতো আর কি। তরমুজ যদি সূর্য হয়, তার সামনে একটা মুসুরির ডাল হচ্ছে পৃথিবী। একটা তরমুজ যদি ইউএক্স হয়, তার মাঝখানে একটা মুসুরির ডাল হচ্ছে ইউআই। ইউআই বহুত পরে আসে, পুরো খেলাটাই হচ্ছে ইউএক্স নিয়ে, ইউজারের এক্সপিরিয়েন্স। তুমি কি জন্য করছো, মানে এটা মার্কেটে বেচবে, তাই তো, বিজনেস করবে নিজের, ইউআইটা কেন বানাচ্ছো, কোনো একটা প্রোডাক্টের ইউএক্স তুমি কেন করছো? ইউএক্স কোনো বিজনেসকে 30-35% তোমার হাইক দিতে পারে, পুশ দিতে পারে একটা, অথবা একদম মাটিতে মিশিয়েও দিতে পারে। খারাপ ইউএক্স এতটা ক্ষমতা রাখে আর কি। তো মেজর কোম্পানিসরা, বড় বড় আর কি টাইকুনসরা, বিজনেস টাইকুন বলো, তারপর বড় বড় বিগ শট, বড় বড় কোম্পানিগুলো ইউএক্স এর পেছনে বহু বহু টাকা খরচা করে। জাস্ট একটাই রিজন, কারণ এই টার্মটা মানেই হচ্ছে ইউজারের এক্সপিরিয়েন্স। ওদের যদি ইউজারের এক্সপিরিয়েন্সই খারাপ হয়, কোম্পানি কোথা থেকে চলবে? তো ইউএক্সটা লেম্যানদেরকে বোঝানোর জন্য দুটো পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি হচ্ছে যে নিজে একটা উদাহরণ দিই, তারপর ওটাকে এলাবোরেট করি। আরেকটা পদ্ধতি হচ্ছে তোমরা আমাকে একটা উদাহরণ দাও যে কোন জিনিসটা ছাড়া তুমি দিনে চলতে পারবে না, সেটার আমরা ইউএক্স কিছু বিচার করি, তাহলে ইউজার এক্সপিরিয়েন্সটা তোমার কাছে ক্লিয়ার হবে। ইউআই এ তারপরে আসবে। আমি প্রথমে একটা জিনিস বলে রাখি, যে এর আগেও বললাম আমি, যে ইউআই আর ইউএক্সটা লোকে সাধারণত মোবাইল অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটের সাথে জড়িত করে, কিন্তু যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে, যেটা ফিজিক্যাল হোক, ভার্চুয়াল হোক, ভোলাটাইল হোক, নন ভোলাটাইল হোক, যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে ইউজার এক্সপিরিয়েন্সটা কাজে। আমি যে এক্সাম্পলটা দিতে যাচ্ছি একদম সহজ এক্সাম্পল, কিন্তু তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। তুমি একটা রেস্টুরেন্টে খেতে গেছো, ছুটির দিন রেস্টুরেন্টে খেতে গেছো, হালকা মেজাজে চাউমিন অর্ডার করছো। ঝাল তোমার একদম পছন্দ নয়, তুমি চাউমিন অর্ডার করেছো। ঝাল পছন্দ নয় তাই বলে কি তুমি লবণও খাবে না? তো শেফকে তুমি বলেছো যে ঝাল না দিতে, ও ঝালও দেয়নি, সাথে চাউমিনে লবণও দেয়নি আর তো তুমি শেফকে বহুত কিস্তি কাস্তা করলে, মনে মনে করেছো। তারপরে তুমি দেখলে রাগের মাথায় যে তোমার সামনে দুটো সাদা সুন্দর চীনামাটির দুটো ছোট বটল রাখা আছে। তুমি একটা নিয়ে ঢেলে দিয়ে দেখলে যে ওটা গোলমরিচের গুঁড়ো ছিল। তোমার মাথা হয়ে গেল আরো গরম। তোমার এক্সপিরিয়েন্স গ্র্যাজুয়ালি খারাপ হচ্ছে এটাতে। কেন? এটা তোমার দোষ নয়, তোমার এটা শেফেরও দোষ। শেফের একটু দোষ আছে, কিন্তু যে বটলগুলো ডিজাইন করেছে তার দোষ। দুটো সিমিলার বটল যখন তুমি পাশাপাশি রাখছো, তার সেখানে কোনো না কোনো ইন্ডিকেশন থাকা উচিত যে এটা লবণের, এটা হচ্ছে গোলমরিচের। তো এই ইন্ডিকেশনটা যেহেতু ছিল না, ওর এক্সপিরিয়েন্সটা গ্র্যাজুয়ালি খারাপ হলো। একদম ছোট জিনিস, কিন্তু দুটো বটলের মতো ছোট জিনিস, কিন্তু এই ছোট এক্সপিরিয়েন্সটা তোমাকে আর কি দ্বিতীয়বার এখানে আসতে আটকাবে। যে আমি কি আসবো এই রেস্টুরেন্টে, আমার এক্সপিরিয়েন্স আগে খারাপ হয়েছিল। তোমার এক্সপিরিয়েন্স ওখানে খারাপ হলেও তুমি আসলে না, তুমি আরো তিনজনকে বললে, তারা আসলো না, এভাবে আসলো না আর কি। তোমার বিজনেস যদি 65% গ্রো করছিল, ওই একটা এক্সপিরিয়েন্সের জন্য তোমার বিজনেস 40% নেমে যাচ্ছে। এইভাবে রিলেটেড আর কি ইউজার এক্সপিরিয়েন্সটা। এটা খুব সহজ এক্সাম্পল। এবার এটা একটা এক্সাম্পল যেটা দিলাম। আরেকটা হতে পারে যেখানে তুমি আমাকে বলো যে তোমার এমন কোন জিনিসটা আছে যেটা ছাড়া তুমি দিনে আর কি চলতেই পারবে না, আর কি অসম্ভব আর কি চলা, মানে এটা ছাড়া তুমি ভাবতে পারছো না আর কি, এটা তোমার দিন কাটতে পারে। আর একটু সহজ করার জন্য আমি বলে দিচ্ছি আর কি, এটা হচ্ছে মোবাইল ফোন। মোবাইল ফোন ছাড়া আজকাল চলা সম্ভব নয়, ঠিক আছে? কিন্তু কেন এটার পিছনে কি এক্সপিরিয়েন্স এত ভ্যারি করে, কেন আমি মোবাইল ছাড়া চলতে পারছি? এটা যদি আমরা ভাবতে যাই,
তাহলে এটার ফিজিক্যাল পার্টে আসতে হবে প্রথমে। ফিজিক্যাল পার্ট কি, যখনই আমরা ফোন দেখি কোনো আর কি, তুমি দেখবে না ফোনের এজেস গুলো খুব শার্প হয়ে আছে, মানে একদম চৌকো নয়, একটু রাউন্ড এজ করা থাকে। তার কারণ হচ্ছে যখন তুমি ফোনটাকে অনেকক্ষণ ধরে ইউজ করো, তোমার এই পামের মধ্যে খোঁচা লাগতে থাকে আর কি, তুমি বেশিক্ষণ ধরে ফোনটা ইউজ করতে পারবে না। এটা ওকে, ছোট জিনিস, কিন্তু ছোট জিনিস, কিন্তু তোমার এটা, তুমি যেখানে ফোনটা 1 ঘন্টা ইউজ করছো দিন, ওটা তো 5 মিনিট পরে তুমি আর ইউজ করতে ভালো লাগতো না, কারণ তোমার এখানে খোঁচা লাগছে, ইরিটেশন একটা হচ্ছে, এবং সাবকনসিয়াসলি আমার এক্সপেরিয়েন্সও খারাপ হচ্ছে। এক্স্যাক্টলি। স্পিকার গ্রিলস, ফোনে যে স্পিকার গ্রিলস গুলো থাকে, এমন পজিশনে কখনোই থাকবে না, তুমি লেফট হ্যান্ডেড হও অথবা রাইট হ্যান্ডেড হও, এমন পজিশনে কখনোই থাকবে না যেখানে তোমার হাতটা ওই স্পিকার গ্রিলস গুলোকে ব্লক করছে। সবসময় এদের উপরে থাকছে অথবা নিচে থাকছে, যেখান থেকে সাউন্ডটা সিমলেসলি ফ্লো করতে পারে। কারেক্ট। ছোট জিনিস, কিন্তু তোমার ইউজার এক্সপিরিয়েন্সটাকে এটা সাবকনসিয়াস মাইন্ডে তোমার এনহ্যান্স করছে। আর 6,000 টাকা ফোন বা 7,000 টাকার ফোনে তুমি কি করতে পারছো? ছবি তুলতে পারছো, গান শুনতে পারছো, গেম খেলতে পারছো, ওয়েব সার্ফ করতে পারছো, সোশ্যাল মিডিয়া সার্ফ করতে পারছো, যা যা দৈনন্দিন জিনিস করতে পারছো। তাহলে 70,000 টাকাতে কেন ফোন কিনছে? পয়েন্ট। মানে আমি এক্সট্রা 63,000 টাকা কেন খরচা করব যদি আমার এটা 7,000 টাকাতে হয়ে যাচ্ছে? তুমি যদি একটু গ্র্যানুলার লেভেল থেকে ভাবো, পুরোটাই হচ্ছে এক্সপিরিয়েন্সের জন্য। কিসের এক্সপিরিয়েন্স? তুমি গেম খেলছো, প্রত্যেকটা গেম স্মুথ চলছে তোমার, তুমি স্ক্রিনটার দিকে তাকাচ্ছ, তোমার স্ক্রিনে স্ক্রোল করতে ভালো লাগছে, তুমি গান শুনছো, অডিও কোয়ালিটি ফ্যান্টাস্টিক পাচ্ছ, ভিডিও কোয়ালিটি অসাধারণ পাচ্ছ। এই যে এক্সপিরিয়েন্স গুলো তোমার, এটার জন্য যে 63,000 টাকা। আর এটার পেছনে যে ইন্টেন্স রিসার্চটা আছে, বড় বড় কোম্পানি যেটা আর কি করে, সেটা নিয়েও আমরা আসবো একটু পরে। আর একটা ছোট এক্সাম্পল আছে, সেটা না দিলেই নয় আর কি। আগে কি হতো না, যখন আমরা ফোন কিনতাম, তখন একটা নতুন ফোন কিনেছি, আমি ফোন কিনে ঘরে এনেছি, এনে দেখছি যে ফোনটা ডেড, মানে কিছু করতে পারছি না ওটাতে। আমাকে 2-3 ঘন্টা চার্জ দিতে হবে ফোনটাকে, তারপর গিয়ে ফোনটা অন হবে, যেটা দোকানদার বলে যে তোমাকে 8 ঘন্টা চার্জ দিতে হবে মিনিমাম। মানে আমি একটা প্রোডাক্ট ঘরে আনছি, এনে আমি এটাকে ইউজ করতে পারছি না, আমাকে 2-3 ঘন্টা চার্জে আমাকে 3 ঘন্টা ধরে বসে থাকতে হচ্ছে, কখন আমি ফোনটাকে ইউজ করব। যখন যেই টাইমে তুমি ডেসপারেট ফোনটাকে ইউজ করার জন্য, একদম ওই টাইমে তুমি চার্জিং এর জন্য 8 ঘন্টা ওয়েট করতে হচ্ছে। 8 ঘন্টা ওয়েট করছি, দোকানদার যেহেতু বলেছে কে অত শুনবে, 4 ঘন্টা, তো 4 ঘন্টা ওয়েট করতে হচ্ছে। এটা একটা ইউজার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বিরাট বড় ফ্ল ছিল, যেটা অ্যাপেল ডিটেক্ট করেছিল ফ্লটাকে। অ্যাপেল তখন কি করে, যে ওরা আউট অফ দ্য বক্স আর কি ফোনের ওই এক্সপিরিয়েন্সটা দিচ্ছিল, ওরা অলরেডি ফোনটাকে চার্জ করে পাঠাতো আর কি, যাতে ফোনটা খুলে ওরা সাথে সাথে ইউজ করতে পারে। ফোনটা তুমি ইউজ করলে, মন ভর্তি ইউজ করলে আর কি 1-2 ঘন্টা, তারপর তুমি চার্জে দাও, তোমার এক্সপিরিয়েন্স খারাপ হবে না এটাতে। খুব মিনিমালিস্টিক, খুব মাইনিউট, খুব মিনিমালিস্টিক। হয়তো সাধারণ মানুষ হয়তো এই এক্সপিরিয়েন্সটাকে ডেইলি লাইফে ইগনোর করে যায়, কিন্তু সেটার মধ্যে যদি বাধা পড়ে তখন মনে হয় যে না, এক্সপিরিয়েন্সটা খারাপ। অনেকটা আমাদের ডিজাইন বা অডিও ভিজুয়াল এডিটিং এর মতন ক্ষেত্রে, সেই ক্ষেত্রে যখন আমাদের এডিটটা বা ডিজাইনটা পারফেক্ট হয়, তখন মানুষ গুড বলে ছেড়ে দেয়, কিন্তু খারাপ হলে পরে প্রচুর গালি পড়ে। মানে এক্সপিরিয়েন্সটা অনেকটা এরকম টাইপ, অনেকটা এক্স্যাক্টলি খুব ছোট ছোট জিনিস, কিন্তু ওটার পেছনে যে রিসার্চটা, সেটা ভয়ঙ্কর ইন্টেন্স হয় আর কি, যেটা আমরা বুঝতে পারি না আর কি, কনসিয়াস মাইন্ডে আমরা ধরতে পারি না ফট করে। তো তুমি একটা লক্ষ্য করে দেখবে বেরু, যে আমি যতগুলো এক্সাম্পল দিয়েছি, আমি একটার মধ্যেও আর কি এখনো পর্যন্ত মোবাইল অ্যাপ্লিকেশন বা ফোনে বা ওয়েবসাইটের এক্সাম্পল আনিনি না। তার মানে হচ্ছে এটাই যে তুমি একটা সাধারণ পেন থেকে, এই পেনটা কি হয়েছে যে নিপটা বেরিয়ে থাকতো সবসময়, হ্যাঁ, যে পকেটে যখন নিচ্ছি ভেতরে দাগ পড়ে যাচ্ছে বা খোঁচা লাগছে, তো কি করলে একটা ট্যাকটাইল বাটন দিয়ে দিল, যেটাতে ঢুকে যাচ্ছে, এক্সপিরিয়েন্স ভালো হচ্ছে। এটাতে আমরা সাবকনসিয়াস মানে বুঝতে পারছি না হয়তো, যে স্টেপলার যে আবিষ্কার করেছে, স্টেপলার অফিসের সব কাগজগুলোকে পিন আপ করার জন্য, আগে তো ক্লিপ ইউজ হতো, ক্লিপ পিন আপ করার জন্য, সে যে পেটেন্ট ইউজ করেছে, সে এখন বিলিয়নিয়ার মোটামুটি, কারণ ও একটা প্রবলেম সলভ করেছিল অফিসের, যেটা লিটারালি এখন প্রত্যেক অফিসেই ব্যবহার করা হয় স্টেপলার। প্রত্যেক অফিসিয়াল বলো, বাড়িতে বলো,
থ্রু আউট সব জায়গায়। এটা একটা ডিজাইন ম্যাজিক টাইপের আর কি। তো ছোট ছোট জিনিস কিন্তু তোমার এক্সপিরিয়েন্সটাকে এনহ্যান্স করছে। এটা খুব গ্র্যানুলার লেভেলে বলছে। বড় লেভেলে ইউজার এক্সপিরিয়েন্স ভয়ঙ্কর লেভেলে ম্যাটার করে যায়। যখন তোমার ইউজাররা বিলিয়ন্স থাকে তখন এখানে হচ্ছে ম্যাটার করে যায় হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্সটা। কারণ প্রত্যেকটা ইউজার আলাদা, প্রত্যেকটা ইউজারের থিঙ্কিং প্রসেস আলাদা, প্রত্যেকটা ইউজারের বাড়ির পরিস্থিতি আলাদা, মেন্টালিটি আলাদা, সবকিছু আলাদা। যেরকম পৃথিবীতে এই কোটি কোটি গাছের মধ্যে এরকম কোনো গাছের সাথে কোনো গাছের মিল নেই, কোনো গাছের পাতার সাথে কোনো পাতার মিল নেই, সেরকমই প্রত্যেকটা মানুষের মেন্টালিটির সাথে কোনো মেন্টালিটি মিল নেই। ওই কোটি কোটি লোকের জন্য যখন তুমি বানাচ্ছ কোনোটা প্রোডাক্ট, সেইখানে ইউজারের এক্সপিরিয়েন্সটা কতটা ম্যাটার করবে সেটা ডিসাইড করবে কোম্পানির ফিউচারটা কি হবে আর কি। সেই ইউজার এক্সপিরিয়েন্স make or break an organization or a brand. এক্স্যাক্টলি এটা হচ্ছে ইউএক্সটা আর কি। আমি বলে দিলাম এক্সপিরিয়েন্সটা। এবার আসি হচ্ছে ইউআই। ইউআই হচ্ছে, ইউআই ফুল ফর্ম তো আমরা জানি যে ইউজার ইন্টারফেস, মানে কোনো একটা বস্তু বলো সেটা ফিজিক্যাল হোক বা ভার্চুয়াল হোক, তার সাথে কমিউনিকেট করার জন্য যে ইন্টারফেসটা থাকে সেইটা। ল্যাপটপের সাথে কমিউনিকেট করার জন্য আমাদের কাছে বাটনস আছে প্রচুর, এটা একটা ইন্টারফেস। কিবোর্ড আমাদের কাছে ইন্টারফেস, এটা ফিজিক্যাল ইন্টারফেস। যখন আমরা স্ক্রিনে চলে যাচ্ছি মাউসের দ্বারা বা কার্সারের দ্বারা যেগুলো আর কি আমরা ক্লিক করছি সেগুলো ভার্চুয়াল ইন্টারফেস। তো ইউজার ইন্টারফেস হচ্ছে পুরোটাই ভিজুয়াল ডিজাইনের মধ্যে পড়ে। ভিজুয়াল ডিজাইনিং কেমন, যে কোন জিনিসটার কালার কিরকম হবে। আমি যখন পে বাটনে ক্লিক করছি কোনো একটা জিনিস পারচেস করার জন্য, আমি নিশ্চয়ই এটার কালার লাল রাখবো না, ওটার বাটন আমি সবসময় গ্রিন বা ব্লু রাখবো, যাতে কালার সাইকোলজি, এটার পেছনে বহুত কালার সাইকোলজি আছে, লাল রাখবো না ওটার পেছনে। তো এগুলো সব ভিজুয়াল ডিজাইনের মধ্যে পড়ে এই ইউআই জিনিসটা আর কি। তো এটা কি করে বুঝবে, এটার জন্য আমি একটু আগেই যে এক্সাম্পলটা দিলাম তোমাদেরকে, সেই রেস্টুরেন্টে গিয়ে তোমার দুটো সাদা বোতল, আমি বলে দিয়েছি যে এখানে যদি ইন্ডিকেশন থাকতো যে এটা পেপার অথবা এটা লঙ্কা আর এটা হচ্ছে লবণ অথবা সল্টের, তাহলে এই প্রবলেমটা হতো না। আমি ইউএক্স দ্বারা এই প্রবলেমটা সলভ করলাম, মানে এটা ইউজার এক্সপিরিয়েন্সটাকে এনহ্যান্স করলাম। এবার ইউআই ডিজাইনাররা কি করবে, এখানে এই বটলটা কিরকম শেপের হবে, ওটার উপরে কেমন গ্রাফিক্স হবে, সেই জিনিসটাকে ডিটারমাইন করবে আর কি। কালার কি দেবো, লঙ্কার কালার লাল দিচ্ছি আমি, সল্টের কালার সাদা দিচ্ছি আমি, ওখানে সাদা সল্ট দেখাচ্ছি আর কি, এটা প্লেটের উপরে সল্ট, আর এটা একটা চিলির একটা সিম্বল। সেটাকে আমি কেমন ভাবে দেখাবো, বটলের শেপ গুলো কেমন হবে, সেটাকে আমি গোল রাখবো নাকি একটা চৌকো একটা গোল রাখবো, নাকি একটাকে লঙ্কা শেপের করবো আর একটাকে নর্মাল প্লেন রাখবো যাতে বোঝা যায়। সেই জিনিসগুলো হচ্ছে ইউজার ইন্টারফেসের আন্ডারে পড়ে। আমি প্রবলেমের সলিউশনটা দিচ্ছি, পুরো ব্যাকগ্রাউন্ডে যে মাথাটা আছে আর কি, সেটা ইউএক্স এর কাজ, ইউজার এক্সপিরিয়েন্সের কাজ। আর সেটাকে যেভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে সেটা হচ্ছে ইউজার ইন্টারফেস ডিজাইনারের কাজ। তো ইউএক্স আর ইউআই কে অ্যাসোসিয়েট করা হয় এখন, কারণ লোকেরা ভাবে, আমি আবার বলছি যে মোবাইল অ্যাপ বা যেহেতু ইউজার ইন্টারফেসটা এখন মোবাইল অ্যাপ আর ওয়েবসাইটের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, তাই এটাকে এইভাবে ইন্ডিকেট করা হয়। কিন্তু একটা পেন থেকে শুরু করে পেন্টাগন, মানে যে বড় বিল্ডিং একটা আর কি, প্রত্যেকটা জিনিসের পেছনেই আর কি ইউএক্স এর হাত আছে আর কি, যেটা আমরা সাবকনসিয়াস মাইন্ডে বুঝতে পারি না। এটা হচ্ছে লেম্যানের জন্য একটা এক্সাম্পল। একটা প্রাথমিক ধারণা হলো যে ইউআই এবং ইউএক্স বলতে কি হয়, একটা সাধারণ লেম্যানের ভাষায় 9 থেকে 90 বুঝতে পারবে। এবার আমি জানতে চাইবো আরেকটু ডিপ লেভেলে, ধরে নাও ডিজাইন রিলেটেড ফিল্ডে বা ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে বিলং করে, যারা তাদের কাছে একটা সম্যক ধারণা আছে। এই একটু আগে ইন্ট্রোডাকশনে বলছিলাম যে তারা ইউআই চেনে, ইউএক্স চেনে, ইউজার ইন্টারফেস, ইউজার এক্সপিরিয়েন্স, বাট একটু ডিপ লেভেলে আন্ডারস্ট্যান্ডিং করতে যাতে সুবিধা হয়, এমন ভাবে তুমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে একটু ডিপ লেভেল টেকনিক্যাল ভাবে আমরা একটু জানতে চাই। নিশ্চয়ই খুব ভালো প্রশ্ন করেছো এটা তুমি। আমি যেই এক্সাম্পল গুলো দিয়েছি এগুলো সব দিলাম আর কি, এগুলো সব রিয়েল লাইফ এক্সাম্পল, আর কিন্তু এটার পেছনে যে ব্যাকগ্রাউন্ড স্টোরিটা আছে সেটা বলা হয়নি।
আমি জাস্ট Right. উদাহরণগুলো দিয়েছি। ওকে একটা প্রোডাক্ট ডিজাইন করতে গেলে তার যে ইউজারের এক্সপিরিয়েন্সের যে পার্টটা, সেটা অনেকগুলো ভাগে বিভাগ করা হয় আর কি, পুরো একটা সাইকেলের মধ্যে দিয়ে চলে। প্রোডাক্ট টাইম লাইন আর কি যেটাকে বলে। প্রোডাক্টটাকে ডেভেলপ করতে গেলে অনেক প্রসেস থাকে এরকম। তার মধ্যে থেকে একটা প্রসেস হচ্ছে ওয়াটারফল মেথড, আর একটা হচ্ছে স্ক্রাম, সব থেকে এটা পপুলার সেটা হচ্ছে অ্যাজাইল মেথড। অ্যাজাইল মেথডে কি হয় যে তুমি সাইমালটেনিয়াসলি ব্যাপারটা নিয়ে ভাবো, ডিজাইন করো, সাইমালটেনিয়াসলি ডেভেলপ করো। আচ্ছা ওয়াটারফল মেথডটা একটু বলে দিই। ওয়াটারফল মেথডটা হচ্ছে যে তোমার একটা আইডিয়া এসছে মাথায়, তুমি ওটাকে ডিজাইন করে দিয়েছো, পুরোটা A to Z প্রোডাক্ট ডিজাইন শেষ হয়ে গেছে। তারপর হচ্ছে তুমি ওটাকে ডেভেলপ করা শুরু করেছো। ডেভেলপ করতে গিয়ে তুমি দেখছো যে অনেকটা ডেভেলপমেন্টের পরে যখন একটা ফ্ল ধরা পড়েছে, তোমাকে আবার ডিজাইনে ফিরে গিয়ে আবার ডিজাইনে পুরোটা যেটা এটার সাথে লিঙ্ক ছিল ডিজাইনের পুরোটা চেঞ্জ করে আবার তোমাকে ডেভেলপ করতে হচ্ছে। এটা একে তো টাইম টেকিং, আর একে তো এফিশিয়েন্ট নয়, আর এটা কস্ট এফেক্টিভ একদমই নয়। তো এটার জন্য অ্যাজাইল আসে। অ্যাজাইলে কি হয় যে তুমি ডিজাইন আর ডেভেলপমেন্ট সাইমালটেনিয়াসলি করো, যতটা ডিজাইন হয়েছে অতটা ডেভেলপ করো, তারপরে হচ্ছে প্রোটোটাইপ করো, তারপরে তুমি সাইকেলটাকে রিপিট করো। তাহলে কি হচ্ছে, দুটো একসাথে যেহেতু হচ্ছে তুমি দুটারই ফ্ল একই সাথে বুঝতে পারছো। ওকে সেক্ষেত্রে তোমার এটা টাইমটা হাফ হয়ে যাচ্ছে, তোমার প্রোডাক্ট যে টাইম লাইন যেটা সেটা হাফ হয়ে যাচ্ছে, তুমি অনেক আগে তুমি প্রোডাক্ট রিলিজ করতে পারছো। মারাত্মক কস্ট কাটিং, কারণ হিউম্যান রিসোর্স মারাত্মক কস্ট কাটিং, টাইম এভরিথিং। এবং আজকে যে টাইমে আমরা বিলং করি, যেখানে আমি একটা ইলেকট্রনিক্স এর এক্সাম্পল বলি, আজকে যদি কোন একটা ব্র্যান্ড এ সে যদি একটা প্রোডাক্ট, একটা সিরিজ অফ মোবাইল ফোন করে, তো দ্য মোমেন্ট সেটা রিলিজ হলো, অডিয়েন্স এক্সপেক্ট করে পরের 6 মাসের মধ্যে পরের সিরিজটা আসবে, মানে 12 ইন্ট্রোডিউস হয়ে যাবে। তো এত ফাস্ট পেসে ব্র্যান্ড ইভলিউশনটা নিয়ে ভাবে, তো সেই ক্ষেত্রে অ্যাজাইল ফর্মটা ইজ দি অনলি ওয়ে, আই থিংক। নট অনলি কস্ট এফেক্টিভ, তার সাথে পেসটাকেও একইভাবে মাথায় রাখতে হবে। একদম। এবং প্রত্যেক বড় বড় কোম্পানি, যত তুমি মানে সার্ভিস বেস কোম্পানি দেখো, যেমন ধরুন কনসালটেন্সি বেস ফার্ম যেগুলো TCS, CTS, PwC, প্রত্যেকটা ডিজাইন ফার্ম, প্রত্যেকটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট সাইকেল আর কি এখন লোকে অ্যাজাইল ব্যবহার করে আর কি। অ্যাজাইল এটা অনেক বেশি কস্ট এফেক্টিভ, টাইম এফেক্টিভ আর এফিশিয়েন্ট। তো এই যে প্রসেসটা আর কি, এটা প্রসেসটা কি মানে কিভাবে আসছে আর কি। তো আমি ধরো না একটা প্রোডাক্ট লঞ্চ করবো আর কি, ঠিক আছে। প্রোডাক্ট এবার প্রোডাক্ট লঞ্চ করবো বলতে তো লঞ্চ করে দিতে পারবি না আমি, মানে তার জন্য একটা আইডিয়া চাই। এবার সেই আইডিয়াটা কোনো প্রবলেমের সলিউশন কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। তো একটা প্রবলেম আমরা ভাবি, কি প্রবলেম ভাবতে পারি, ধরে নাও একজন অন্ধ ব্যক্তি আছে, যারা অন্ধ ব্যক্তি আর কি আছেন, তাদের জন্য আমরা পেয়ার অফ সিজার্স ডিজাইন করবো, কেজি ডিজাইন করবো। এটা আমাদের হবে হচ্ছে প্রোডাক্ট কোম্পানি। আমি এখনো কোনো অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটে ঢুকছি না, আমি পুরোটাই চেষ্টা করছি যাতে আর কি মানুষের ধারণাটা চেঞ্জ হোক আর কি, ইউজার এক্সপিরিয়েন্সের জন্য। সেই যে ডিজাইন আছে, এটা আমার কাছে আইডিয়া আসছে, এবার আমি একটা স্ট্র্যাটেজি নিব যে এটা নিয়ে কি করব। স্ট্র্যাটেজির জন্য সবার প্রথমে যেটা আসে সেটা হচ্ছে রিসার্চ। ফার্স্ট ফেজটা হচ্ছে রিসার্চ। রিসার্চের মধ্যে আসে ইন্টারভিউস, অবজারভেশন আর হচ্ছে সার্ভেস। ইন্টারভিউ যদি বলো, তাহলে তোমাকে যাদের জন্য বানাচ্ছি, যে অন্ধ ব্যক্তিদের জন্য বানাচ্ছি, তাদের তোমার ইন্টারভিউ নিতে হবে যে তোমাদের জন্য কেচি ডিজাইন করতে যাচ্ছি, কি কি তোমরা প্রবলেম ফেস করো, তোমরা কখন কখন কেচিটা ইউজ করো, কি কি প্রোডাক্টের জন্য ইউজ করো, তো নাকি তোমরা দাঁত ব্যবহার করো, সব। যদি কোশ্চেনটা স্টুপিডও হও সেটাও তোমাকে জিজ্ঞেস করতে হবে। তুমি যদি ইন্টারভিউ পার্সোনালি না নিতে পারছো, তখন তুমি সার্ভে করো। সার্ভে করার জন্য অনেক ওয়েবসাইট আছে, অনেক পদ্ধতি আছে। তার মধ্যে থেকে গুগল ফর্মস দিয়ে তুমি সার্ভে করতে পারো, লিঙ্কডইনে করো, বা বিভিন্ন ব্লাইন্ড যারা আর কি আছে তাদেরকে দিয়ে সার্ভে করো, তাদেরকে অবজার্ভ করো কি কি। এই ফেজটা একটু লং হওয়া উচিত, এই রিসার্চ ফেজটা, এই প্রোডাক্টের রিসার্চ ফেজ। এখানে আমি রিসার্চ করছি যে কি কি ইউজারের পেইন পয়েন্টস আছে, কি কি মানে যারা আর কি ব্লাইন্ড ইউজার, তাদের কেচিটা ব্যবহার করতে কি কিভাবে অসুবিধা হচ্ছে। অনেক ডেটা আমি গ্যাদার করলাম, গ্যাদার করে আমার একটা সময় পরে মনে হচ্ছে যে এতটুকু রিসার্চ আমার জন্য এনাফ। এবার এই ডেটাটা নিয়ে আমি অ্যানালিসিস করব।
এবার আসবে অ্যানালিসিস ফেজ। রিসার্চের পরে প্রথমে আইডিয়েশন, তারপর রিসার্চ, তারপর হচ্ছে অ্যানালিসিস ফেজ। অ্যানালিসিস ফেজে আসে হচ্ছে পার্সোনা। তুমি ধরে নাও 200 জন অন্ধ ব্যক্তি তুমি ইন্টারভিউ নিয়েছো, প্রত্যেকের চিন্তা ভাবনা আলাদা, প্রত্যেকের উত্তর আলাদা, কিন্তু কিছু কিছু সিমিলারিটিস আছে, সবার উত্তর একদম আলাদা হতে পারে না, সিমিলারিটিস থাকে। তো যেই সেই সিমিলার বাকেট গুলোকে নিয়ে তুমি আলাদা আলাদা করে মানে সেগ্রিগেট করলে, সেগ্রিগেট করে প্রত্যেকটা ক্লাব বানানো হলো। এক্স্যাক্টলি, সেই 20 জনের ক্লাবকে নিয়ে তুমি একটা লোক তুমি কনসিডার করলে, সেই লোকটা হচ্ছে পার্সোনা হবে। তোমার যদি 200টা লোক হয়, 20 জনের যদি একটা করে ক্লাস্টার হয়, তাহলে তোমার 10খানা পার্সোনা হচ্ছে। তুমি সেই পার্সোনাটা তুমি ডিরেক্ট করছো যে ইনাদের বয়স এরকম, ইনারা এই করে, এই এদের প্রবলেম, এই এটা অকুপেশন, এই ডিভাইস এরা ইউজ করেন, এই লেফট হ্যান্ডেড, এ রাইট হ্যান্ডেড, বিভিন্ন কিছু। তারপরে আছে হচ্ছে সিনারিওস, মানে একটা সিনারিও তো তুমি ফেললে আর কি। সিনারিওটা কেমন হবে, যেমন ধরে নাও বিভিন্ন রকম সিনারিও হতে পারে। তার মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে, তুমি ধরে নাও একজন অন্ধ, তিনি কি রিসেন্টলি অন্ধ হয়েছে নাকি অনেকদিন আগে থেকে অন্ধ বা জন্মগত অন্ধ। যিনি জন্মগত অন্ধ, তার পক্ষে উনি অ্যাডাপ্ট করে নিয়েছেন জিনিসগুলোকে, তার পক্ষে কেচি ইউজ করা অনেক বেশি সহজ যে 1 মাস আগে অন্ধ হয়েছে তার তুলনায়। আচ্ছা, ইনি কি অন্ধর সাথে ইনার বাঁ হাতটা নেই, ইনি বাঁ হাতটা রিসেন্টলি আর কি অ্যাম্পিউটেড হয়েছে আর কি। তো সেই ক্ষেত্রে ইনি কি প্রবলেম ফেস করবে, মানে একটা কাগজ কাটার ক্ষেত্রে আমরা তো এক হাত দিয়ে এরকম করে কেটে দিই না, আমরা এক হাতে কাগজটাকে ধরি আর এক হাত দিয়ে কাটি। তো যার একটা হাত নেই, তার ক্ষেত্রে কেচিটা কি করে এই প্রবলেমটা সলভ করবে আর কি। এই পুরো বিষয়গুলো আসে হচ্ছে সেই সিনারিও ডিজাইন অথবা হচ্ছে এই অ্যানালিসিস পার্টের মধ্যে। আমরা এই বিভিন্নভাবে জিনিসগুলোকে সিনারিও দিয়ে, পার্সোনা দিয়ে অ্যানালাইজ করি আর কি, যে কি প্রবলেমটা হচ্ছে ওদের। তারপরে আসে হচ্ছে ডিজাইন ফেজ। এগুলো পুরোটা ইউএক্স এর পার্ট আর কি করে আমরা ইউজারের এক্সপিরিয়েন্সটাকে এনহ্যান্স করছি। আমাদের কাছে এখন ইউজার হচ্ছে ডিফারেন্টলি এবেলড লোক আর কি, মানে। তো এরপরে আসে হচ্ছে ডিজাইনের পার্টটা, যেখানে আমরা বিভিন্ন রকম স্কেচ করি আর কি, যে এরকম প্রোডাক্টটা হলে পরে কেমন হয়, বিভিন্ন স্টোরি বোর্ড বানায়, এরকম করে এটা কাজ করছে আর কি, প্রথমে এটা নিচ্ছে নাকি এটাকে আমি এইভাবে ধরে কেচিটাকে ডিজাইন করব, নাকি আঙুলের সাথে দিয়ে দেব, বিভিন্ন আইডিয়াস আমরা। এটা হচ্ছে এক্সপ্লোরেশন পার্ট। এটা ডিজাইনের, এবার ডিজাইনের পার্টটা আসছে কি করে ওয়ার্কফ্লোটা কি করে কাজ করছে। তারপরে হচ্ছে ওয়্যার ফ্রেম বানাই আমরা। ওয়্যার ফ্রেম এটা ধরে নাও বিভিন্নভাবে হতে পারে, তুমি ধরে নাও কেন তার দিয়েও ওয়্যার ফ্রেম বানানো যায়। ওয়্যার ফ্রেমের পার্টটা এই প্রোডাক্টের ক্ষেত্রে হয়তো অতটা এফেক্টিভ না হলে, এই প্রোডাক্টের ডিরেক্ট এফেক্টিভ হবে হচ্ছে প্রোটোটাইপ বানানো ডিরেক্ট। এই এতগুলো যে তুমি এক্সপ্লোরেশন করলে, তার মাঝখান থেকে তুমি ন্যারো করো ওগুলোকে, যে কোন কোন আইডিয়া গুলো তোমার ফিজিবল। তার মধ্যে থেকে তুমি 3টে আইডিয়া পেয়েছো যেটা ফিজিবল মনে হয়েছে, যে এগুলো সলিউশন হতে পারে সেই প্রবলেমটা। তারপরে তুমি 3টে প্রোটোটাইপ বানাও। প্রোটোটাইপ তুমি কাঠের হতে পারে অথবা হচ্ছে থার্মোকলের হতে পারে, জাস্ট প্রোটোটাইপ দেখার জন্য যে কাজ করছে কিনা আদৌ। এটা ধরো কাইন্ড অফ আর কি ডামি ফোন গুলো, যেগুলো আমরা মোবাইল স্টোরে গিয়ে দেখি না, ডামি ফোন রাখা থাকে, সেটা আর কি, যাতে ইউজার বুঝতে পারে এটা কাজ করছে কিনা আর কি। তুমি রিসার্চ ফেজেই আছো এখনো। তারপরে আসে হচ্ছে তুমি দেখলে না এই প্রোডাক্টটা আমার মনে হচ্ছে যে সব প্রবলেম সলভ করছে আর কি, ঠিক আছে। এইবার এটাতে কি মেটেরিয়াল ইউজ হবে, তুমি ধরো এটাতে হালকা হতে হবে, তার জন্য প্লাস্টিক। এবার কিন্তু এজেস গুলোকে মেটাল করতে হবে, কোনো হালকা মেটাল ব্যবহার করতে হবে, বিভিন্ন অ্যালয় হতে পারে, সেটা অ্যালুমিনিয়াম, আয়রন অ্যালয় হতে পারে যেটা হালকা অনেকটাই। তো সেগুলো ব্যবহার করে তুমি একটা প্রোডাক্ট আর কি বানিয়েছো। এবার and it's a complete mess now আর কি। এখন আর কি এটা যাচ্ছে তাই অবস্থা হয়ে আছে। এই প্রোডাক্টটাকে কি করে আমরা ভিজুয়ালি আনবো আর কি করে এই ব্যাপারটাকে ফিল করাবো, সেই জিনিসগুলোতে কি কি কালার ইউজ হবে, সেইখানে আসবে আর কি। তারপরে ভিজুয়াল ডিজাইনারের পার্টটা, যেখানে আর কি মানে এক্ষেত্রে ইন্টারফেস নেই, কারণ এটা তো একটা ইটসেলফ প্রোডাক্ট, এখানে কোনো ইন্টারফেস নেই, সেখানে ইউজার ইন্টারফেস ডিজাইনারই আসবে না, এখানে ভিজুয়াল ডিজাইনাররা আসবে অ্যাজ এ হোল। যে এখানে আমি এই যে হাতটা যেটা তার উপরে রাখছি, সেখানে যে গ্রিপটা যেটা থাকবে সেটা কেমন হবে আর কি, সেটাকে আমি এখানে রাবারের মেটেরিয়াল দেবো নাকি
অনেক প্লাস্টিকের কোনো খসখসে মেটেরিয়াল দেব, বিভিন্ন কিছু জিনিস মাথায় রেখে তারপরে এবার তুমি দেখছো যে এই প্রোডাক্টে একটা ফ্ল আছে, যে এটা কাগজটাকে সোজা কাটছে না, একটু বেঁকে যাচ্ছে একটু পরে। তারপর তুমি আবার রিসার্চ ফেসে আসো, মানে আবার তুমি আর কিছু অন্যজনকে জিজ্ঞেস করো যে এই প্রবলেমটা হচ্ছে, তোমাদেরকে এই প্রবলেমটা হয়, তুমি আবার অ্যানালিসিস পার্টে আসো যেখানে তুমি আরেকটা পার্সোনা ডিজাইন করলে, না এই প্রবলেমটা এদের হচ্ছে। তাহলে কি হচ্ছে, একটা সাইকেলে ঘুরছে আর কি ব্যাপারটা, যে তুমি একটা এন্টায়ার প্রোডাক্ট ডেভেলপ করার পরে তুমি দেখছো একটা ফ্ল আসছে, তুমি তারপর আবার সাইকেলে ঘোরাও আর কি। তো এই একটা ইন্টেন্স রিসার্চ একটা প্রোডাক্টের পিছনে, সেটা হচ্ছে ইউএক্স এর মধ্যে পড়ে। এবার হচ্ছে ইউআই। এবার যদি আমি ধরে নাও একটা অ্যাপ্লিকেশন ডিজাইনের ক্ষেত্রে বলি, সেইখানে আমি একটা ইউআই দিয়ে একটা এক্সাম্পল দিচ্ছি। ফাইনালি আমি কোনো অ্যাপ্লিকেশনে ঢুকছি আর কি। তুমি ধরে নাও আর কি অনলাইন শপ করে একটা প্রোডাক্ট কিনবে। তোমার জার্নি ফ্রম এ টু বি, তুমি একটা প্রোডাক্ট সার্চ করবে, তুমি একটা প্রোডাক্ট পারচেস করবে। তার মাঝখানে যে প্রসেসটা, যেই প্রসেসে এগোবে, সেই প্রসেসটা হবে হচ্ছে ইউএক্স এর আন্ডারে। যে তুমি একটা প্রোডাক্ট সার্চ করেছো, ব্যাকপ্যাক ফর ট্রাভেলিং, ওকে বিভিন্ন প্রোডাক্ট দেখিয়েছো, তার মধ্যে তোমার একটা পছন্দ হয়েছে, তুমি ক্লিক করলে, দেখছো দেখলে যে জাস্ট প্রোডাক্টটা আনএভেলেবেল হয়ে গেল। ওকে, তুমি কি তখন ওকে একটা স্কেয়ারি মেসেজ দেখাবে যে 404 এরর ডিউ টু সাম আনপ্রেসিডেন্টেড রিজনস? এক্সপেরিয়েন্স আরো খারাপ হয়ে যাবে। হ্যাঁ, এমনি সে সরি ফিল করছে, তারপরে যদি আবার যদি দেখা হয় তাহলে আরো মানে ডিভাস্টেটিং হয়ে যাবে। একটু আগে যে রেস্টুরেন্টের যে এক্সাম্পলটা আমরা দেখলাম, এক্স্যাক্টলি। তো এটাই আর কি, যে তুমি কি এই 404 রেড একটা অ্যালার্ট দেখে দেখাবে না প্রোডাক্টটা নেই, নাকি ইউজারকে তুমি একটু হোমলি ফিলিংস আনবে, এটাকে ইউজারকে নিচে লিখবে সরি স্যার, এই প্রোডাক্ট এখন অ্যাভেলেবেল নেই। এটার একটা ভালো উপায় হচ্ছে এই বিষয়টাকে এড়ানোর, যে এটার অল্টারনেটিভ প্রোডাক্টগুলোকে দেখানো আর কি। সেই ব্যাকপ্যাকটা অ্যাভেলেবেল নেই, কিন্তু ওই ব্যাকপ্যাকের রিলেটেড যে অ্যাট্রিবিউটেড ব্যাকপ্যাকগুলো আছে আর কি, সেই ব্যাকপ্যাকগুলোকে তুমি দেখাও। তাহলে কি হবে যে ইউজার মনে হবে অল্টারনেট যেগুলো আছে সেগুলোকে তুমি দেখাও। তাহলে কি হচ্ছে যে ইউজার বুঝতে পারছে, আচ্ছা এটা নেই তো কি হয়েছে, বাকিগুলো আছে এগুলোকে দেখি। তার মাঝখান থেকে তোমার হয়তো একটা পছন্দ হয়েও গেল। সব থেকে এবার হচ্ছে এটা হচ্ছে ইউজার জার্নি হচ্ছে, কিন্তু যে ইউজার পয়েন্ট এ সার্চ করে তারপর পয়েন্ট বি তে এসে একটা জিনিস পছন্দ হয়েছে, এবার ওটাকে অ্যাড টু কার্ট করবে আর কি। এবার অ্যাড টু কার্ট করে কি ছিঁড়ে করে কার্টে নিয়ে চলে যাবে, মানে ওখান থেকে পেজ থেকে বেরিয়ে চলে আসলো, হয়তো ওরা শপিং করতে পারতো, কিন্তু ওকে কি অ্যাড টু কার্ট করলে পরে ওখানে নিয়ে যাবে, নাকি ওখানেই দেখাবে ওকে যে ইওর প্রোডাক্ট ইজ সাকসেসফুলি অ্যাডেড ইনটু দ্য কার্ট? যদি ওটাকে ওখানেই দেখায় যে বাটনের মধ্যে সাকসেসফুলি অ্যাডেড ইনটু দ্য কার্ট, তাহলে কি হচ্ছে যে নিচে আরো প্রোডাক্ট দেখতে পাচ্ছে, হয়তো আরো পারচেজ করতে পারতো। মানে আপসেলিং হচ্ছে সেই অর্থে, মানে আপসেলিং হচ্ছে শুধুমাত্র এক্সপেরিয়েন্সটা ভালো করার জন্য ওরা আপসেলিং করতে পারছে। একদম সেই পসিবিলিটিটাকে ছাড়ছে না, মানে সেই পসিবিলিটিটাকে মানে কন্টিনিউ করে আরো 2-3টে অ্যাসোসিয়েটেড আইটেমসকে ওরা পারচেজ করাতে পারছে। এক্স্যাক্টলি। তো এই যে অল্টারনেটিভ যেগুলো আর কি দেখানো, এবার ওরা একটা পছন্দ হয়ে গেছে, তারপরে হচ্ছে যে ট্রিকি পার্ট, অ্যাড টু কার্ট করে নিয়েছে, এবারও পারচেজ করবে। তারপরে হচ্ছে সব থেকে ট্রিকি পার্ট, যেখানে আসছে হচ্ছে সেখানে ইউজার এক্সপিরিয়েন্সটা ভয়ঙ্করভাবে স্ট্রং হতেই হবে। যেখানে হচ্ছে যেটা হচ্ছে পেমেন্ট মেথড। তোমার যখন পেমেন্ট অপশন আছে, পেমেন্ট হচ্ছে এমন একটা জায়গা যেখানে ট্রাস্ট বাদে আর কিছুর জায়গা নেই আর কি। তোমার ওই কোম্পানির প্রতি যদি ট্রাস্ট থাকে, তুমি তোমার ব্যাংকের ডিটেলস ওনাদেরকে দেবে, তোমার পার্সোনাল ডিটেলস দেবে, না হয় দেবে না। তো তোমার পেমেন্ট শুড বি ভেরি সিমলেস আর কি। এমন হতে পারে যে পেমেন্ট ফেইল্ড হচ্ছে, কিন্তু তোমাকে পেমেন্ট যদি ফেইল্ড হয়, তোমাকে ইউজারকে অ্যাসিওর করাতে হবে যে পেমেন্ট যদি ফেইল হয় উইদিন 2 to 3 বিজনেস ডে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। যদি 2 to 3 বিজনেস ডে না ঢোকে, তাহলে এই নাম্বার আছে, এই ইমেল আইডি আছে, আমাদেরকে মেইল করো বা আমাদেরকে ডিরেক্ট কন্ট্যাক্ট করো, আমরা ম্যানুয়ালি তোমার এখানে টাকা ঢুকিয়ে দেবো। এতটা যদি আমরা ট্রাস্ট দিতে পারি কাস্টমারকে, তাহলে গিয়ে সে পারচেস করতে পেমেন্টের ডিটেলস, মানে তোমার কার্ডের বা অ্যাকাউন্ট ডিটেলস দিতে রাজি হবে। এখানে হচ্ছে পুরোটাই ট্রাস্টের খেলা, সেখানে ইউজার এক্সপিরিয়েন্সটা ভয়ঙ্কর হতে হবে আর কি।
তো Correct. এবার আর কি তুমি দেখছো, তুমি তোমার ব্যাংকে ডিটেলস দিলে, পারচেস করলে, সাথে সাথে তোমার পারচেসটা হয়ে গেল, দেখাচ্ছে যে 3 দিনের মধ্যে তোমার প্রোডাক্টটা চলে আসবে। তোমার কাছে একটা মেসেজ চলে এলো যে তুমি ট্র্যাক করতে পারবে আর প্রোডাক্টটা কোথায় আছে। তুমি যখন যখন অর্ডারটা শিপ হচ্ছে বা এখান থেকে এখানে মুভ করছে, তোমার কাছে একটা করে নোটিফিকেশন চলে আসছে। প্রত্যেকটা জিনিস ইউজার এক্সপিরিয়েন্সের পার্ট, যেটা অ্যামাজন খুব খুব ভালো করেছে। আমি একটা জিনিস নিশ্চয়ই, তোমাকে নিশ্চয়ই কোয়েশ্চেন বলবো। করব, সেটা যখন হ্যাঁ, আমি অ্যাড টু কার্টের পার্টে গেলাম, যেখানে হ্যাঁ, হ্যাঁ, ট্রাস্ট এবং পেমেন্টের জায়গায় আছি, দেখো হুম, সময়ের সাথে সাথে এখন নোটিস করবে যে ইয়াং মিলেনিয়াল যারা আছে তারা জেনারেলি ডেবিট কার্ড ডিটেলস শেয়ার করতে যতটা স্বাচ্ছন্দ্য বোধ করে, নট অনলি ফর ট্রাস্ট রিজন, অনেক সময় হ্যাসেল হয়, মানে সেই ওয়ালেট থেকে কার্ডটা বের করা, সে নাম্বারগুলো লেখা, ইফ ইট ইজ নট সেভড ফর দি ফার্স্ট টাইম হ্যাঁ, যদি হ্যাঁ, পারচেজ হয়, তো সেই ক্ষেত্রে একদম। the millennial prefer UPI or related like GPay or Paytm kind of a thing. তো এই একদম, ইন্টিগ্রেশনটা along with the older version, যেটা আগে শুধুমাত্র ক্রেডিট বা ডেবিট was the only option, এই ক্ষেত্রে এই অল্টারনেটিভ ইন্টিগ্রেশনটা এক্সপেরিয়েন্সকে কতটা মানে ইনফ্লুয়েন্স করে? খুব ভালো এক্সাম্পল দিয়েছো বিরূপ, অত্যন্ত ভালো এক্সাম্পল দিয়েছো। পেমেন্ট মেথডে সাধারণত আমরা একে তো হয় ডেবিট কার্ড পেমেন্ট, একে তো হয় ক্রেডিট কার্ড পেমেন্ট, তারপরে ইউপিআই অথবা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারিটা অলরেডি ইউজারের এক্সপিরিয়েন্সকে অনেকটা ভালো করে দিয়েছে, কারণ ইউজার সেখানে বুঝতে পারছে যে আমি প্রোডাক্টটা হাতে পেলে পরেই আমাকে টাকাটা দিতে হবে, আগে থেকে টাকা কেটে দিচ্ছে না। একটা কোম্পানি ইউজারের, মানে আমি স্পেশালি ইন্ডিয়ানসদের জন্য, একদম একদম একদম। এবার ইউপিআইটা আসাতে কি হচ্ছে, ইউপিআইটা মানে ইউনিফাইড পেমেন্ট মেথড, তো ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। তো এটাতে কি হচ্ছে যে তোমাকে জাস্ট ইউপিআই আইডিটা দিলে পরে তুমি তোমার ফোন থেকেই পে করে দিতে পারছো, মানে 1 থেকে 2 ক্লিকে আর কি। ক্লিক একটা এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে ভয়ঙ্কর ম্যাটার করে যায়। তোমার যেটা 1 ক্লিকে হয়ে যাচ্ছে, তুমি এটা যদি 3-4 ক্লিকে করো, তোমার এক্সপিরিয়েন্স খারাপ হবে আর কি, স্বাভাবিক ব্যাপার। তো সেখানে আর কি ইউপিআই এর পার্টটা আসে। তুমি ইউপিআই, তুমি জিপে তে ক্লিক করলে তোমার কাছে চলে এলো নোটিফিকেশন, তুমি তোমার এই ইউপিআই এর পিনটা দিলে পরে পেমেন্ট হয়ে গেল। তো এবার তুমি একটা জিনিস বিচার করতে, এটা তো অত্যন্ত ভালো আর কি, মানে একটা তুমি কোশ্চেনও করেছো, খুব ভালো। এটা এক্সপিরিয়েন্সকে অত্যন্ত ভাবে এনহ্যান্স করে, আর আমি পার্সোনালি নিজেও ইউজ করি এটাই আর কি, এই মেথডটাই ইউজ করি। তুমি জাস্ট একটা জিনিস ভাবো, আমি বলছিলাম যে পেমেন্ট হচ্ছে পুরোটাই ট্রাস্টের খেলা, তাই তো? আগে লোকে শুধু ক্যাশ অন ডেলিভারি দিত আর কি, যাতে কারণ ট্রাস্ট ছিল না। একটা কোম্পানি ডে বাই ডে কতটা ট্রাস্ট গেইন করেছে কাস্টমারে, যে লোকে এখন ক্যাশ অন ডেলিভারি অত দেয় না, আগে থেকেই পে করে দেয়, তাতে অর্ডারটা চলে আসে আর কি। কতটা ট্রাস্টের খেলা আর কি এখানে, কত ভাবে এক্সপিরিয়েন্স। যদি আমার কোনো প্রোডাক্ট ডিফেক্টিভ বের হয় এখন, আমি সাথে সাথে আমার কাছে রিটার্নের অপশন আছে আর রিফান্ডের অপশন আছে। তুমি কি এটাকে চেঞ্জ করতে চাও? আমি এই সোয়েটারটা নিয়েছি, আমার যদি সোয়েটারটা ছোট হতো তাহলে আমি ওখানে অপশন পেতাম যে রিটার্ন না রিফান্ড। যদি রিটার্ন করতাম তাহলে নিচে আমাকে অপশন দিয়েছে যে তোমার এটা লার্জ সাইজে আছে, তোমার কি এটা এক্সেলে চাই নাকি স্মলে চাই নাকি XXL চাই। তাহলে আমি এক্সেলে ক্লিক করে দিলাম, আমার কাছে এক্সেলটা রিটার্ন হয়ে আসবে। ইচ অ্যান্ড এভরিথিং, এই ছোট ছোট জিনিসগুলো একবারে আসেনি, এগুলো হচ্ছে গ্র্যাজুয়ালি, মানে ডে বাই ডে এসছে। এটা তোমাকে আরেকটা এক্সাম্পল দিয়ে, মানে এই গ্র্যাজুয়াল ইভলভের একটা এক্সাম্পল, খুব ইন্টারেস্টিং এক্সাম্পল। রেডিটের মতো, রেডিটের নাম শুনেছি আমরা, রেডিটের মতনই একটা কোম্পানি ছিল, তার নাম ছিল হচ্ছে ডিগ, DIGG। ঠিক আছে, হ্যাঁ। এবার ডিগের যে খেলাটা হচ্ছে যে ডিগ কি করেছিল, ডিগ তখন রেডিটের থেকে বেশি পপুলার ছিল। হঠাৎ ওদের মাথায় এসছে যে এবার আমাদের ইউআইটাকে চেঞ্জ করতে হবে, উইদাউট কনসিডারিং ইউএক্স, ইউজার এক্সপিরিয়েন্সকে কনসিডার না করে ইউআইটাকে চেঞ্জ করতে হবে। তো ওরা কি করেছে, ওভারনাইট ইউআইটাকে চেঞ্জ করে দিয়েছে। তারপরের দিন, মানে নেক্সট 1 উইকে হাজার হাজার ওদের কাছে আর কি ফিডব্যাক এসছে, নেগেটিভ ফিডব্যাক এসছে যে এটা কেন হলো, আমার যেটা এটা পছন্দ ছিল সেগুলো আমি খুঁজে পাচ্ছি না, এই বাটনটা কোথায় গেল, এই অপশনটা কোথায় গেল যেটা আমি ইউজ করতাম। ইউজারের এক্সপিরিয়েন্স না করে ওভারনাইট যদি চেঞ্জ করা হয়, তাহলে মানে
ব্যাপারটা ওর এই জিনিসটার ফলে শুধু ডিগের মার্কেট শেয়ার বহুত নেমে গেছিল আর কি। তারপরে রেডিটের রাইস হয় রাতারাত, মানে ওই উইদিন 1 উইক আর কি ওদের মার্কেট শেয়ার নেমে গেছিল, জাস্ট উইদাউট কনসিডারিং দ্য ইউএক্স দে এনহ্যান্স দ্য ইউআই পার্ট, জাস্ট এই কারণটার জন্য। সেম হয়েছিল ইবের ক্ষেত্রে। ইবের একটা গল্প, ইবে কি করেছিল, ইবের ওয়েবসাইটে ওরা না টেক্সটটাকে ইয়েলো ব্যাকগ্রাউন্ডের উপরে রেখেছিল, ইয়েলো ব্যাকগ্রাউন্ডের উপরে। তো ইবের মনে হয়েছে এটা, এবার ওদের যখন নতুন ডিজাইনার এসে ওদের মনে হয়েছে যে এটা ইয়েলো ব্যাকগ্রাউন্ডের উপরে কেন, এটাকে তো চেঞ্জ করা উচিত, সাদা করে দিয়ে এটাকে। কারণ তখন গুগল নতুন নতুন আসছিল, গুগলের মেইন ডিজাইন প্রিন্সিপাল ছিল হোয়াইট স্পেস। তুমি গুগলের হোম পেজে দেখবে শুধু একটা সার্চ বার আছে, শুধু হোয়াইট স্পেস চাই। ওটাকে কপি করতে গিয়ে নো ক্লাটার, নো ডিস্ট্রাকশনস, একদম ওটা হচ্ছে হোয়াইট স্পেস। হোয়াইট মানে একদম হোয়াইট মানে লিটারাল সেন্সে হোয়াইট নয়, ফাঁকা জায়গা, হোয়াইট স্পেস। আর ইবে ওটাকে একটু ফাঁকা ফাঁকা করে আর কি ডিজাইন করে দিয়েছিল। লোকজন আবার কমপ্লেন করা শুরু করে দিয়েছে, বলছে যে আমার ইয়েলো কালারটা পছন্দ ছিল, আপনি ছড়িয়ে দিলেন এরকম করে। ইবে তখন একটা সলিউশন, ইউনিক সলিউশন বের করে, ঠিক আছে তোমার ইউনিক, আমাদের সাদা পছন্দ, তোমাদের ইয়েলো পছন্দ, তো ঠিক আছে তাহলে আমরা মিডিল পয়েন্টে আসি। ওরা একটা এমন অ্যালগোরিদম লেখে যেটাতে ইয়েলোটা সাদাতে তো পরিণত হবে, কিন্তু 1 ইয়ারের স্প্যানে হয়েছে, মানে রোজ ইয়েলোর একটা একটা করে শেড কমেছে আর কি, মানে টিন্ট শিফট হয়েছে, ইয়েলোর সাথে সাদা অ্যাড হয়েছে আর কি, হতে হতে ওভার 1 ইয়ার, মানে 1 বছর সময়ের মধ্যে এটা ইউজাররা ইউজ টু হয়ে গেছে। মানে ইয়েলো থেকে যে সাদা হলো সেটা ইউজারের আর কি চোখেই পড়েনি আর। রিমার্কেবল, মানে সাইকোলজিক্যালি, মানে এই এক্সাম্পলের উপর কোনো এক্সাম্পল হয় না, মানে ওভার দ্য টাইম সাবকনসিয়াসলি যে অডিয়েন্সকে কিভাবে তোমাকে ইনভলভ করতে হয় নতুন চেঞ্জ ওভারের সাথে, এর থেকে বড় এক্সাম্পল হয় না। থ্যাংক ইউ অভিরূপ। জাস্ট দারুণ এক্সাম্পলের সাথে আমি আরেকটা এক্সাম্পল দিতে চাই, তুমি যদি অ্যালাউ করো আমাকে। শিওর, তোমার প্রত্যেকটা এক্সাম্পল খুব ইউনিক। এটা আমার লাইফের এক্সাম্পল দিচ্ছি। ওকে, আমি যখন আমার ফার্স্ট কোম্পানিতে ঢুকি, তুমি বিশ্বাস করবে না আর কি, এটা আমার লাইফের ফার্স্ট, মানে ইউএক্স কতটা কি বলবো, আমার ভাষা নেই আর কি, কতটা কি হতে পারে আর কি। এটা এক্সাম্পল হচ্ছে, আমি যখন আমার ফার্স্ট কোম্পানিতে যাই তখন কোম্পানির অলরেডি একটা অ্যাপ ছিল আর কি, যেটা ইউজাররা ইউজ করছিল আর কি, ইউজারদের ওটা ইউজ করতে ভালো লাগছিল। তারপর আমি আসি হচ্ছে রোলে, তখন আমি এসব কিচ্ছু জানি না, ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে সব নিয়ে আমার কোনো ধারণা নেই, জাস্ট আমি তখন জানি আর কি কি করে কাজ করতে হয় আর কি, এত কিছু আমি কিচ্ছু জানি না আর কি। তো আমি একটা বিউটিফুল একটা ইউআই বানাই, ঠিক আছে, এটা যে ভার্সন 2টা যখন লঞ্চ হলো, তার বিউটিফুল একটা ইউআই বানাই। প্রবলেমের সলিউশনগুলো ঠিক ছিল, কিন্তু ইউজারের কথা আমি ভাবিনি, ঠিক আছে, ইউজারের কথা আমি একদিন ভাবিনি। আমার যে ইউজার বেসটা ছিল সেটা ছিল হচ্ছে মিডিল এজ লোক, মানে হচ্ছে 40 থেকে 50-55 এজের মধ্যের লোক। তাদের জন্য ভার্সন 1টা, যেটাতে আর কি মান্ধাতার আমলের ডিজাইন ছিল আর কি, সেটা ওদের জন্য অনেক বেশি এফেক্টিভ ছিল। আর আমি যে ডিজাইনটা করেছিলাম, যেটা আর কি অ্যাস্থেটিক্যালি অত্যন্ত প্লিজিং ছিল, কিন্তু ফাংশনালিটি ওয়াইজ বা ইউজার এক্সপিরিয়েন্স ওয়াইজ মানে দ্যাট ওয়াজ এ ক্যাটাস্ট্রফিক ফেলিয়ার আর কি। এই আমার এই ডিসিশনটার জন্য মার্কেট শেয়ার কোম্পানির কিছুটা কমেছিল এই ডিসিশনটার জন্য। মানে আমার অত্যন্ত আমি খেটে করেছিলাম ওগুলো, কিন্তু আমি যেহেতু ইউজার এক্সপিরিয়েন্সের ধারণা ছিল না আমার, যে আমার কারা আমার ইউজার। প্রোডাক্ট তো কিন্ডার জয়ও আছে, কিন্ডার জয় ইটসেলফ একটা প্রোডাক্ট, কিন্তু এটা শুধুমাত্র বাচ্চাদের জন্য, অডিয়েন্স শুধু বাচ্চা, ওটা বড়দের জন্য নয়। তো আমি আমার প্রোডাক্টের যে ইউজার বেসটা সেটাকে আমি তখন বুঝতে পারিনি আর কি। তো দ্যাট ওয়াজ এ ক্যাটাস্ট্রফিক ফেলিয়ার। এটা গ্রেট লার্নিং, মানে আমি এইটা আমি আর রিপিট করিনি দ্বিতীয়বার আর কি, এই জিনিসটা আমি আর রিপিট করিনি দ্বিতীয়বার। সো এটার জন্য কোম্পানির লস হয়েছিল, মানে ইউজাররা, আমি নিজেকে তারপর কথা বলেছিলাম ইউজারদের সাথে আর কি, বলছে যে আমি এটা বুঝতে পারছি না স্যার, এটা কোথা থেকে কি করব, তারপর আমি দেখিয়ে দিচ্ছি।
যারা ট্রেনিং দিতে যাচ্ছে আর কি অ্যাপটা সম্বন্ধে, তাদেরকে একটা বড় করে সেশন দিতে হচ্ছে। মানে দ্যাট ওয়াজ এ ডিজাস্টার আর কি, ঠিক আছে? মানে কতটা বাজে হতে পারে যদি ইউজার এক্সপিরিয়েন্স সম্বন্ধে না জানা থাকে, ইউজার রিসার্চ সম্বন্ধে। হয় কোনো কোনো সময় হয় যে হোয়াট লুকস ওয়েল দ্যাট ওয়ার্কস ওয়েল, মানে যেটা যেটা আমি ইউজ করতে ডিলাইটফুল ফিল করছি, একটা স্ক্রোল করছি আমি, যে ডিলাইটফুল লাগছে সেটাই মানে ইউজ করতেও ভালো লাগে, কিন্তু ওটার ক্ষেত্রে ছিল না। দ্যাট ওয়াজ এ সিরিয়াস থিং, সেটার সাথে ডিলাইটফুলের সম্পর্কটা খুব কম ছিল। প্রত্যেকেরই বুঝে শুনে করতে হয়। ইটস আ গ্রেট লার্নিং ফর আস অলসো। এটা আমাদের প্রত্যেকেরই একটা বড় লার্নিং, যে যে সেক্টরেই আছে, মানে কেউ যদি ডিজাইনিং সেক্টরেও থাকে, কেউ যদি ইউএক্স সেক্টরেও থাকে, কিংবা কেউ যদি অনলাইন সোশ্যাল ইনফ্লুয়েন্সারও হয়, তাদের ক্ষেত্রে তোমার এই টপিক থেকে উঠে আসা বিভিন্ন লার্নিং আমাদের জন্য প্রচন্ড এসেনশিয়াল। তার কারণ আমি সোশ্যাল মিডিয়াতেই বলি, যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তাদেরও একটা মানে অডিয়েন্স বেস আছে, ঠিক আছে? তো তাদের কন্টেন্ট যে কিউরেট করে, তাদের কন্টেন্ট কিন্তু স্পেসিফিক্যালি প্রত্যেকটি প্ল্যাটফর্মের আলাদা আলাদা অডিয়েন্স বেস আছে, আলাদা আলাদা চয়েস আছে। যেটা বললে যে প্রত্যেকটা মানুষ আলাদা, এবং প্রত্যেকটা মানুষকে যদি ক্লাবিং করে যদি পার্সোনা তৈরি করি, তাহলে প্রত্যেকটা ক্লাব বা প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্য কিন্তু আলাদা আলাদা পার্সোনা, আলাদা আলাদা কিন্তু চাঙ্ক। তো অতএব আমি যদি ড্রাস্টিক্যালি, অনেক সময় আমি দেখেছি, তোমার এক্সাম্পলটা শুনে আমার মনে পড়লো, আমি অনেক ক্ষেত্রেই এইরকম ডিজাস্টার ফেলিয়ার দেখেছি অনেক সোশ্যাল ইনফ্লুয়েন্সারের ক্ষেত্রে। এককালীন সে হয়তো খুব উঁচুতে উঠেছিল, হঠাৎ করে তার ডাউনফল স্টার্ট হলো। মেবি সে তার ইউজার এক্সপিরিয়েন্সটাকে না বুঝেই তার এন্টায়ার কন্টেন্ট বলো বা ইউজার ইন্টারফেস বলো, সেটাকে চেঞ্জ করে ফেলেছিল। সে কিউরেট করা উইদাউট জাজিং দি এক্সপিরিয়েন্স অর দি টেম্পারামেন্ট অফ হিজ অডিয়েন্স। একদম এক্স্যাক্টলি অরূপ, এক্স্যাক্টলি তুমি একদমই ঠিক ধরেছো ব্যাপারটাকে। ব্যাংকে একটা শব্দ আছে না, নো ইওর কাস্টমার, মানে ওটাকে রিলেট করি, এটার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। মানে লিটারালি ইউ শুড নো ইওর কাস্টমার, হোয়াট ইজ এক্সপেরিয়েন্স এন্ড হোয়াট হি ওয়ান্টস ফ্রম ইউ। এক্স্যাক্টলি অরূপ। আর আচ্ছা, মানে ইউজার এক্সপিরিয়েন্সের কথা যদি আমি বলতে থাকি, মানে আমি কি বলবো, মানে আমার জন্য এটা আমার জন্য একটা ইমোশন আর কি। মানে এই যে প্রবলেম গুলোকে সলভ করে আর কি ইউজারের, দ্যাটস আমার এটা পার্সোনালি আমার অত্যন্ত প্রিয়। আমি এটার জন্য দিনরাত খাটতে পারি আর কি, এতটা মানে এই জিনিসগুলো। আমি এই জিনিসটাতে একটা জিনিস বলে রাখি আর কি, আমি টেক জায়ান্ট অ্যাপেল থেকে আমি হাইলি ইনফ্লুয়েন্স, ঠিক আছে? মানে ওদের যে প্রত্যেকটা ডিসিশন মানে আমাকে এত ইনফ্লুয়েন্স করে আর কি। কারণ তুমি দেখবে, সাধারণত দেখবে অ্যাপেল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আনলো 6S এ, সবাই তারপরে ফিঙ্গারপ্রিন্ট আনা শুরু করে দিল। অ্যাপেল নচ আনলো, সবাই আনা শুরু করে দিল। এটা ওভারনাইট ডিসিশন নয় এগুলো। অ্যাপেলের যে একটা ফোন, সেটা তোমাকে হয়তো সেগুলো যদি তুমি আর কি অ্যাসেম্বল করো, তাহলে হয়তো 20-30 হাজারে চলে আসবে, কিন্তু ফোনের দাম 70,000 কেন, 80,000 কেন? এই ফোনটা বানানোর পেছনে, প্রত্যেকটা এক্সপিরিয়েন্স পেছনে যে ইন্টেন্সিভ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, ওটা হচ্ছে R&Dর কস্টটা, যেটা এবার অ্যাপেলের একটা ছোট এক্সাম্পল দিই, মানে ওরা কতটা গ্র্যানুলার লেভেলে ভাবে ব্যাপারটাকে। যখন নতুন নতুন টাচ স্ক্রিন ফোন এসেছিল না মার্কেটে, তখন আমরা কি করে ইন্টারঅ্যাক্ট করতাম? ট্যাপ হতো, আর একটা সাইডে একটা স্ক্রোল বার থাকতো, যেটাকে আঙ্গুল দিয়ে, মানে বুড়ো আঙ্গুল দিয়ে একদম কোনা দিয়ে এরকম করে ঠেসে ঠেসে তুলতে হতো। আর ঝাঁটার কাঠির সমান একটা স্টাইলাস দিত, স্টাইলাসটাকে এরকম করে ট্যাপ করে এইভাবে করে সরাতে হচ্ছে। This is one of the worst experience I had actually. So এই প্রবলেমটা ডিজাস্টার, এই প্রবলেমটাকে অ্যাপেল সলভ করেছিল। আমাদের সব থেকে বড় মানে পয়েন্টিং এলিমেন্ট কি? কাউকে আমি কি করে পয়েন্ট করব? এই finger, obviously. They recognize that like the natural element, the natural interface element. একদম। তো ওটাকে অ্যাপেল ইউজ করেছিল। অ্যাপেল বলছিল যে আমি কেমন করে স্ক্রোল করতে হবে, এভাবে টেনে টেনে স্ক্রোল করবো না, আঙ্গুল দিয়ে স্ক্রোল করবো, এভাবে মারবো, স্ক্রোল হবে। সেই ভার্টিক্যাল স্ক্রোলটা ইনভেন্ট করেছিল অ্যাপেল আর কি, মানে সেই জাস্ট ইউজার এক্সপিরিয়েন্সটাকে এনহ্যান্স করার জন্য।
অ্যাপেলের ইউজার এক্সপিরিয়েন্স এনহ্যান্স করার পিছনে এত এত অবদান আছে আর কি, সেটা মানে আমি হয়তো একটা ভিডিওতে আমি বলে শেষ করতে পারবো না। এটার এক্সাম্পল ইনিউমেরাস এক্সাম্পল আছে, তো এটা ওয়ান অফ দ্য এক্সাম্পল আর কি। ফটোকপি হয়তো তাদের তৈরি করা R&D বা তাদের তৈরি করা যে ডিসিশনস গুলো ছিল, ফটোকপি হয়তো প্রচুর অর্গানাইজেশন, প্রচুর ব্র্যান্ড মোবাইল ফোন ইন্ডাস্ট্রিতে করেই চলেছে, কিন্তু একদম। তার পায়োনিয়ার ইন মোস্ট অফ দ্য কেসেস আর অ্যাপেল অ্যাকর্ডিং টু মাই নলেজ। বহুত কিছু আছে, মার্কেটে মাউস ইন্ট্রোডিউস করেছিল, টাচ স্ক্রিন থেকে শুরু করে হোম বাটন রিমুভ করা, সিঙ্গেল বাটন আনা থেকে শুরু করে এন্টায়ার নট স্ক্রিন, মানে উইদাউট বিভিন্ন জিনিস আর কি, বিভিন্ন জিনিস আর কি। মানে টাচ স্ক্রিনটা হয়তো ওরা করেনি, কিন্তু টাচ স্ক্রিন দিয়ে যে এনহ্যান্সমেন্ট গুলো আছে, ইউজারের এক্সপিরিয়েন্স যেগুলোকে এনহ্যান্স করেছে, সেগুলোতে অ্যাপেলের অবদান রিমার্কেবল আর কি, মানে প্রত্যেকটা এক্সপিরিয়েন্সের পেছনে। তো অ্যাপেলের ডিসিশন গুলোকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি আর কি, আই অ্যাডোর ইট ভেরি মাচ টিল নাও। হ্যাঁ একদম। তো এটা ছিল একজন নভিস থেকে স্টার্ট করে একজন এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটকেও যেভাবে সুন্দরভাবে কিছু প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড এক্সাম্পল দিয়ে বোঝালে, এরপরে আমার কিছু বলার নেই, কারণ আমি এই সেশন থেকে নিজে ইউআই এবং ইউএক্স এর অনেক কিছু নতুন শিখলাম। সত্যি কথা, যেটা আমি চেষ্টা করব যে আমি আমার কাজেও ইমপ্লিমেন্ট করা, এবং আমার অডিয়েন্সও ডেফিনেটলি এর থেকে উপকার পাবে, হেল্প পাবে। আমার নেক্সট কোয়েশ্চেন যেটা তোমার কাছে হবে বা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে যারা ইউআই বা ইউএক্স ডিজাইনিং এ আসবে, আমি জানতে চাই কোন স্ট্রিম বা কি ধরনের ইনক্লিনেশন তার মধ্যে লক্ষ্য করলে it is ideal to say that he or she must come to this stream? এটার জন্য না, এই ইউআই ইউএক্স এ আসার জন্য না, দুটো জিনিস হচ্ছে মাস্ট হ্যাভ। একটা হচ্ছে যে ক্রেভিং ফর লার্নিং, মানে যে জানার যে ইচ্ছেটা, এটা হচ্ছে এক। আর দ্বিতীয় হচ্ছে যে প্রবলেম সলভিং স্কিল। ইউএক্স এর ক্ষেত্রে আমি বলছি, তোমার জানার ইচ্ছে এবং হচ্ছে প্রবলেম সলভিং স্কিলে তোমার হচ্ছে ডিগ্রি ইউএক্স এ ঢোকার জন্য। তোমার মধ্যে যদি তুমি যদি একটা প্রবলেম তুমি ইন্ডিকেট করো, তুমি ফিল্টার, তুমি ধরে নাও তুমি অ্যাকোয়াগার্ডে জল ভরছো, ঠিক আছে, অ্যাকোয়াগার্ডের জল সাধারণত একটু আসতে পড়ে আর কি, তুমি বোতলটা ধরে আছো অনেকক্ষণ ধরে, এবার অ্যাকোয়াগার্ডের নিচে আছে স্ট্যান্ড দেওয়া আছে, কিন্তু তোমার বোতলটা ফিট হচ্ছে, তাই তোমাকে বেঁকে ধরে রাখতে হচ্ছে। তুমি এটা একটা প্রবলেম ইন্ডিকেট করছো, তুমি একটা প্রবলেম দেখছো, তোমার মধ্যে যদি ওটার সলিউশন বের করার যদি একটা ক্রেভিং জন্মায়, তার জন্য যদি তুমি রিসার্চ করতে পারো, তোমার যদি জানার ইচ্ছেটা থাকে এটা কি, কেন এই প্রবলেমটা হচ্ছে, এটা কি কি পসিবল সলিউশন হতে পারে, মার্কেটে অলরেডি এক্সিস্টেড সলিউশন আছে, ওটা কতটা এফেক্টিভ, কতটা এফিশিয়েন্ট, তাহলে তোমার উচিত যে তোমার ইউএক্স ডিজাইনে যাওয়ার। তুমি যদি ভিজুয়ালি অত্যন্ত স্ট্রং হও, তোমার কালার সাইকোলজি যদি তোমার কাছে ক্লিয়ার অ্যাজ ক্রিস্টাল থাকে, তুমি যে কোনো জিনিসের কতটা অ্যাস্থেটিক্যালি প্লিজিং এই জিনিসটা, সেটাকে তুমি যদি বিচার করতে পারো, তুমি যদি কাউকে বলে দিতে পারো যে এই শার্টটার সাথে যদি এই প্যান্টটা পরিস, তাহলে এই দুটো কালার হচ্ছে অ্যানালগাস কালার, তাহলে এই দুটো কালার সাথে যাবে, বা এই দুটো কালার হচ্ছে কমপ্লিমেন্টারি কালার, এই দুটো কালার সাথে যাবে, এটার সাথে এই শুটা পরিস না, এটার সাথে স্পোর্টস শু মানাবে না, এটার সাথে ফর্মাল শু মানাবে। মানে এই সেন্স গুলো যদি থাকে, কারো যদি কালার ভিজুয়ালস এগুলো নিয়ে আর কি অত্যন্ত ভালো স্ট্রং নলেজ থাকে, বা জানার ইচ্ছা থাকে সেই নলেজটা, কারো তো নলেজ তো বাই ডিফল্ট চলে আসে না মাথার মধ্যে, জানার ইচ্ছাটা বা জানার ক্রেভিংটা নিয়ে আসে, তার হওয়া উচিত হচ্ছে ইউআই ডিজাইন। বেসিক্যালি সে ইউজারের ইন্টারফেসটা ডিজাইন করতে পারবে, যে যখন আমরা বাটন ইউজ করি না, বাটনের হায়ারার্কি থাকে, যেগুলো আর কি ফিল্ড বাটন হয়, যেগুলো কালার্ড বাটন হয় সেগুলোর প্রায়োরিটি সব থেকে উপরে, যেগুলো আউটলাইন বাটন হয় সেগুলো তার পরের প্রায়োরিটি, যেগুলো অনলি টেক্সট বেসড বাটন হয় সেগুলো লাস্ট প্রায়োরিটিতে আসে। বাটনের সেই জিনিসগুলো তুমি যদি বোঝো, তুমি যদি টাইপোগ্রাফিক্যাল হায়ারার্কিটাকে বোঝো, বা যেগুলো জানার যদি ক্রেভিং থাকে, তাহলে তোমার আসা উচিত হচ্ছে ইউআই ডিজাইনিং, অথবা অর ইন ব্রডার সেন্স হচ্ছে ভিজুয়াল ডিজাইনিং এ তোমার আসা উচিত।
আর যদি তোমার দুটোই স্ট্রং গ্রাউন্ড হয়, তুমি যদি করতে চাও, তাহলে তুমি ইউআই অ্যান্ড ইউএক্স দুটোতেই করার চেষ্টা করো। ভেরি ভেরি হেল্পফুল অ্যাকচুয়ালি। এইভাবে মানে গ্র্যানুলার লেভেলে এক্সপ্লেন এত সুন্দরভাবে, সত্যি বলছি ইউআই ইউএক্স ডিজাইনের ক্ষেত্রে আমি প্রথমবার শুনলাম, পেলাম। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ এত সুন্দরভাবে আমার অডিয়েন্সকে গাইড করার জন্য, যেমন এত সুন্দরভাবে বোঝাচ্ছ। আরেকটা কৌতূহল হচ্ছে, সেটা তুমি তো অ্যাস্থেটিক্যালি এবং ওভার আর্চিং ওয়েতে তুমি বোঝালে যে কি ধরনের ইনক্লিনেশন থাকলে বা তোমার মধ্যে কি ধরনের ন্যাচারাল স্পার্ক থাকলে পরে তুমি এই স্ট্রিমে আসতে পারো। বাট নেক্সট পয়েন্ট হচ্ছে আমি একটা এডুকেশন, মানে তোমার এই স্ট্রিমে ইউএক্স বা ইউআই ডিজাইন স্ট্রিমে আসতে গেলে তোমার কোনো নির্দিষ্ট এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থাকা দরকারি, বা কি ধরনের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থাকলে পরে ইউ ক্যান গেট অ্যান এজ ফর নিশ্চয়ই। এটার জন্য হচ্ছে দুটো ওয়ে আউট আছে। একটা হচ্ছে তুমি কোনো ডিজাইন স্কুল থেকে পাস করো বা ডিজাইন কলেজ থেকে পাস আউট হও, অথবা ডিজাইন কলেজ থেকে, সবাই তো হয় না, আর অথবা তুমি ডিজাইন কলেজ থেকে নয় আর তুমি অন্য কলেজ থেকে। তোমার ব্যাকগ্রাউন্ড যদি, মানে তোমার যদি লজিক্যাল সেন্সটা যদি স্ট্রং থাকে, তাহলে আমি এখন বলছি, প্রথমে আমি বলে নিচ্ছি যে যারা ডিজাইন ব্যাকগ্রাউন্ড থেকে নয় তাদের ক্ষেত্রে, মানে যারা ডিজাইন কলেজে পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে, তোমার যদি গ্রাফিক ডিজাইন বা হচ্ছে ধরে নাও ভিজুয়াল ডিজাইন এগুলো আর কি ভালো লাগে, আর কি ভালো লাগে আস্তে আস্তে, তুমি নিজে থেকে শিখেই, তুমি ইউটিউব থেকে শিখে অথবা স্কিল শেয়ার থেকে শিখে অথবা বিভিন্ন যেগুলো অনলাইন কোর্স থেকে শিখেও তুমি ওগুলো শিখে নিয়ে তারপর কোনো হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সের জন্য তুমি ইন্টার্নশিপ করতে পারো কোনো কোম্পানিতে, ফ্রি হোক অথবা পেইড হোক। ইন্টার্নশিপ যদি করতে পারো তাহলে তোমার হ্যান্ডস অন একটা এক্সপিরিয়েন্স হবে, তুমি যতটা জানো সেটা কি ইন্ডাস্ট্রির জন্য এফেক্টিভ না এফেক্টিভ না তুমি তখন গিয়ে বুঝতে পারবে, আনটিল আনলেস তুমি বুঝতে পারবে না। এটা হচ্ছে যারা আর কি ডিজাইন ব্যাকগ্রাউন্ড থেকে নয়। আর যদি তোমার লজিক্যাল সেন্সটা যদি স্ট্রং থাকে, তোমাদের প্রবলেমের স্কিলটা যদি ভালো থাকে, প্রবলেম সলভিং এর স্কিলটা, তাহলে তুমি নিজে থেকে সেম প্রসেসে আর কি ইউটিউব থেকে স্কিল শেয়ার থেকে শিখে তুমি ইন্টার্নশিপের মাধ্যমে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স নিয়ে তুমি ইউএক্স টিমেও ঢুকতে পারো বিভিন্ন কোম্পানির থ্রুতে। কিন্তু প্রসেসটা একটু লেন্থি হবে, কিন্তু এটার জন্য তোমার উইল পাওয়ারটা ভয়ঙ্কর স্ট্রং চাই আর কি, যে তুমি শিওর যে তুমি ইউএক্স ডিজাইনারই হতে চাও আর কি। জাস্ট বিকজ এটা তোমার ফট করে ভালো লেগেছে এক রাতে না, এটা আর কি লেন্থি প্রসেস। খুব ভেবেচিন্তে ডিসিশনটা নেওয়া উচিত যে আমার কি এটা সত্যি ভালো লাগে, মানে এটা আমার কতটা ভালো লাগে, এটার জন্য আমি কতটা দিতে পারবো, কতটা ক্যালিবার আছে আমার মধ্যে। একদম একদম। আরেকটা হয় হচ্ছে যারা ডিজাইন স্কুল থেকে পড়ে তাদের সেটার প্রসেস হচ্ছে ক্লাস 12 এর পরে তুমি মোটামুটি যদি বুঝতে পারো যে তোমার ডিজাইনের এই স্ট্রিমটা ভালো লাগে, ক্লাস 12 এর পরে বিডেস বা ব্যাচেলার ইন ডিজাইনিং বলে একটা কোর্স হয়। তুমি বিডেস করতে পারো, যেটা আর কি বিভিন্ন বেসরকারি কলেজ, বিভিন্ন সরকারি কলেজ এবং এনআইডি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন, এই তিনটে, আর এনআইএফটি আছে সেটা হচ্ছে ফ্যাশন ডিজাইনের ক্ষেত্রে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি, আর এনআইডি হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন। আর বিডে এটা হচ্ছে ক্লাস 12 এর পরে, এটা 4 বছরের কোর্স হয়, তুমি যদি করতে তাহলে করতে পারো। তোমার যদি মানে বাড়ি ঘর এসব ডিজাইন, মানে হোম ডিজাইন, প্রপার্টি ডিজাইন এসব ভালো লাগে, তার জন্য তুমি আর্কিটেকচার নিয়ে পড়তে পারো। তার কোর্সটার নাম হচ্ছে বি আর্ক, যেটা নাটা এই পরীক্ষাটা দিয়ে আর কি তুমি ঢুকতে পারো। ওকে। 3 নাম্বার হচ্ছে তুমি ধরে নাও, মানে তুমি তোমার ব্যাচেলার্স করে নিয়েছো কোথাও একটা থেকে, কোনো একটা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে ধরে নাও তুমি ব্যাচেলার্স করেছো, তারপরে একটা এক্সাম হয়, সেই এক্সামটার নাম হচ্ছে CEED, কমন এন্ট্রান্স এক্সাম ফর ডিজাইন। সেই এক্সামটা দিয়ে তুমি মাস্টার ইন ডিজাইন পারস্যুট করতে পারো, যেটাকে এমডেস বলে। সেটা বিভিন্ন সরকারি কলেজ, বিভিন্ন আইআইটিসে এবং হচ্ছে বিভিন্ন বেসরকারি কলেজে পড়ানো হয়।
আর এনআইডিরও একটা মাস্টার লেভেলের পরীক্ষা হয়, সেটার নাম হচ্ছে এনআইডি আর কি, সেটা ডিগ্রির নাম হচ্ছে এমটেস। তুমি সেটাতে পড়েও আর কি তুমি ডিজাইনে তুমি মাস্টার ডিগ্রি নিতে পারো। আর ডিজাইনের বিভিন্ন ভাগে, যেমন ধরে নাও ইন্টারাকশন ডিজাইনের মধ্যে ইউআই ইউএক্স পড়ে আর কি, মানে হিউম্যান কি করে মেশিনের সাথে ইন্টারাক্ট করবে আর কি, আচ্ছা, ইন্টারাকশন ডিজাইন, অটোমোবাইল ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ওকে। তারপরে হচ্ছে অ্যাপিরাল ডিজাইন, তারপরে হচ্ছে আরো বিভিন্ন রকম আর কি। হ্যাঁ, সব ডিজাইন নিয়ে ওখানে আর কি পড়ানো হয়, তুমি তোমার স্পেশালাইজেশন অনুযায়ী নিতে পারো। তো ওকে। এটা হচ্ছে যারা ডিজাইন পড়ে এসছে তাদের ক্ষেত্রে। আর যারা পড়েনি কিন্তু স্টিল ইগার টু নো দ্য ডিজাইন থিং অ্যান্ড দ্য ডিজাইন থিঙ্ক, তাদের জন্য হচ্ছে ইউটিউব ভালো মাধ্যম, ইন্টারনেট অত্যন্ত ভালো মাধ্যম, আর হচ্ছে স্কিল শেয়ার, বিভিন্ন অনলাইন লার্নিং সাইটগুলো। তারপরে একটা ডেডিকেটেড ইন্টার্নশিপ সেশন, খুব ভালো হয় যদি ইন্টার্নশিপ যদি করে, বা ইদার একটা পেড বা নন পেড। নন পেড আমি বলবো। আমি এবার অনেকে বলবে যে কেন আমি নন পেড ইন্টার্নশিপ করব। নন পেড ইন্টার্নশিপটা তুমি যখন ইন্ডাস্ট্রিতে ঢুকবে না, তখন তুমি গিয়ে বুঝতে পারবে তুমি যে কাজগুলো এতদিন করে এসছো আর ইন্ডাস্ট্রি যে কাজগুলো ডিমান্ড করে, সেগুলো নর্থ পোল আর সাউথ পোলের ডিফারেন্স থাকে ওগুলোতে। ঠিক, তো ওই জন্য তুমি পেইড ইন্টার্নশিপ করে 1 মাস বা 2 মাস তুমি নন পেইড ইন্টার্নশিপ করো, সেটা তোমার এক্সপিরিয়েন্সটাকে বুস্ট করবে, তারপর তুমি পেইড একটা জবে গিয়ে তুমি ঢুকতে পারো। মানে প্র্যাকটিক্যাল সেন্সে একটা মানে এন্ট্রি লেভেল আন্ডারস্ট্যান্ডিং হওয়াটা খুব দরকার, কারণ শুধুমাত্র একটা ওয়্যার ফ্রেম বা একটা এডুকেশনাল ওয়্যার ফ্রেম, যেটা একজন যদি ডিজাইনার সে যদি কোনো প্রথাগত কোনো কলেজ থেকে না যায়, শুধুমাত্র যদি অনলাইন এডুকেশন থেকে যায়, তার একটা থিওরিটিক্যাল একটা বেস তৈরি থাকে, বাট ফান্ডামেন্টালি সে প্র্যাকটিক্যালি তার কিছু অ্যাওয়ারনেস হওয়া দরকার, ইন্ডাস্ট্রি পাইপলাইনে কাজ করার এক্সপিরিয়েন্স হওয়া খুবই দরকার। তো সেই ক্ষেত্রে আনপেড ইন্টার্নশিপ ইজ আ মাস্ট ফর দেম। আনপেইড বা পেইড হলে তো অত্যন্ত ভালো। আমি বলছি যদি কারো আনপেইডে যদি অসুবিধা থাকে, যে আনপেইড, বলছি আনপেইডও যদি কেউ ইন্টার্নশিপ পায় নিজের থেকে লার্নিং করার পরে, সেটা ওদেরকে আর কি করে নেওয়া উচিত, জাস্ট ফর দ্য সেক অফ এক্সপিরিয়েন্স আর কি। ইউআই ইউএক্স নিয়ে যখন আমরা কথা বলছি, তো ইউআই এর মধ্যে, ইউজার ইন্টারফেস এর মধ্যে লোগো একটা কিন্তু সিগনিফিকেন্ট পার্ট, যেটা কিনা একটা ব্র্যান্ডের আইডেন্টিটি। এবার আমার অধিকাংশ অডিয়েন্সের মধ্যে কিছু প্রশ্ন আমি ইন্টারনেটে পেয়েছি, যারা লোগো ডিজাইনিং এর ক্ষেত্রে একটা বেসিক ওয়্যার ফ্রেম ধারণা তারা সবসময় ডিমান্ড করে। কারণ আচ্ছা, অনেকের মধ্যেই না ধারণা হচ্ছে লোগো ডিজাইন করা ইজ জাস্ট ডিজাইন ওয়াইজ দারুণ লুক্রেটিভ হতে হবে, খুব কালারফুল হতে হবে, একটা বেশ পেপি স্টাইল থাকতে হবে, বাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দেম টু আন্ডারস্ট্যান্ড যে টু বিকাম আ গুড লোগো ডিজাইনার মানে ভিজুয়ালি যতটা না অ্যাপিলিং হতে হবে, তার থেকে বেশি লজিক্যালি, এবং তুমি কেন করছো ফান্ডামেন্টালি আইডেন্টিটিটা তুমি পিন পয়েন্ট করতে পারছো কিনা সেটা জানাটা খুব ইম্পর্টেন্ট। তো আমি তোমার কাছে রিকোয়েস্ট করব, যদি তুমি কিছু ফান্ডামেন্টাল স্টেপস বলে দাও, যেটা একটা বেসিক লেভেল একটা লোগো ডিজাইনারকে সব সময় মাথায় রাখতে হয়। নিশ্চয়ই অভিরূপ। লোগো ডিজাইনটা হচ্ছে টোটালি মানে এটা বেসিক্যালি আর কি গ্রাফিক ডিজাইনের মধ্যে পড়ে আর কি, ঠিক আছে? লোগো ডিজাইনটা বেসিক্যালি যে কোনো কোম্পানির ক্ষেত্রে লোগো ডিজাইন হচ্ছে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট পার্ট আর কি। যতটা আমি ইউএক্স নিয়ে যতটা বলেছি, ততটাই আমি লোগো ডিজাইনে অতটাই বলতে পারবো, মানে এতটা ইম্পর্টেন্ট আর কি। দ্য ফেমাস ডিজাইনার আর কি, যে সাগি হাবিব নাম ওনার, উনি সেই অ্যানিমাল প্ল্যানেটের লোগো, ন্যাশনাল জিওগ্রাফিকের লোগো, অনেক ব্যাংকের লোগো এসব ডিজাইন করেছে। ন্যাশনাল জিওগ্রাফিকের লোগোটা দেখেছো? একটা ইয়েলো একটা বক্স, এটা সিগনিফিকেন্স প্রচন্ড কমান্ডিং, এক্স্যাক্টলি। তো তুমি এই এক্সাম্পলটা থেকে তুমি বুঝতে পারছো যে লোগো ডিজাইনের ইম্পর্টেন্সটা কোথায়। একটা কোম্পানি যখন আর কি বিল্ড হয়, তোমাকে যদি বলে যে ওগুলো কোম্পানিটা দেখতে কেমন, তুমি কি তাদের কোনো এমপ্লয়ির নাম বলবে, সিইওর নাম বলবে,
বিল্ডিং এর নাম বলবে, না চেয়ার গুলোর নাম বলবে, না ডেস্কের নাম বলবে, মানে হ্যাঁ এটা এই ডেস্কের মতো দেখতে কোম্পানিটা না। কোম্পানির ফেস হচ্ছে কোম্পানির লোক, মানে তোমার কোনো কোম্পানিকে বলে দেখতে কেমন, এক্স্যাক্টলি তার লোগোর মতো। অ্যাপেলকে দেখতে কেমন, এক্স্যাক্টলি অ্যাপেলের লোগোর মতো। এ ফর অ্যাপেল লেটারের ক্ষেত্রে একদম প্রথমে আসে, টেক জায়ান্টের ক্ষেত্রেও সে প্রথমেই আসে। ঠিক। তো একটা লোগো যখন ডিজাইন করতে হয় আর কি, মানে যখন আর কি কেউ ডিজাইন করে, বহু জিনিস তাদেরকে মাথায় রাখতে হয়। লোগোটা কাদের জন্য বানাচ্ছি আমি, কি কি অ্যাট্রিবিউট এটার সাথে অ্যাসোসিয়েটেড আছে, কোন অডিয়েন্সের জন্য বানাচ্ছি, এটা কোথায় প্রিন্টেড হবে, এটা কি এই লোগোটা যখন আমি একটা ফ্লেক্সে ডিজাইন করব, বড় 10 ফুট বাই 8 ফুট ফ্লেক্সে যখন ডিজাইন করব, তখন কি লোগোটা লেজিবল হবে, বা আমি যদি একটা বিজনেস কার্ডের ওপর ডিজাইন করি তখন নাকি সেটা অতটাই লেজিবল হবে, এটা কতটা ভিজুয়ালি অ্যাপিলিং হচ্ছে, যেই কালারটা আমি ইউজ করছি সেই কালারগুলো কি ব্র্যান্ডের সাথে যাচ্ছে। ধরুন একটা মেডিকেল ব্র্যান্ড, মেডিকেল বলতে আমরা কি বুঝি, নীল বুঝি, অথবা হচ্ছে সি গ্রিন কালারটা বুঝি, অথবা সবুজ বুঝি। এবার এখানে যদি আমি একটা ড্রাগনের একটা লোগো দিয়ে দিই, হ্যাঁ আগুন বের করছে মুখ দিয়ে, লাল হলুদ একটা লোগো, এটা মেডিকেল ক্ষেত্রে নিশ্চয়ই যাবে না, এটা যাবে না। তো এই বিভিন্ন অ্যাট্রিবিউট গুলো আর কি মাথায় রাখতে হয় লোগো ডিজাইনের ক্ষেত্রে। তোমার লোগোটার যে কালার হবে, সেই অনুযায়ী যেই টাইপোগ্রাফি যেখানে ইউজ হবে, সেই অনুযায়ী তোমার আর কি বাকি জিনিসগুলো ডিসাইড হবে, যে সেখানে আমি কি কি কালার ইউজ করব, সেই কালারের থিম কি কি হবে, সেই লোগোটা কোথায় বসবে। লোগোর ক্লিয়ার স্পেস থাকে, মানে একটা লোগো যখন ডিজাইন করা হয় তার পাশে কিছুটা স্পেস রাখা হয়, যে অতটুকু জায়গার মধ্যে কোনো রকম গ্রাফিক্যাল এলিমেন্ট ঢুকবে না, এটাকে লোগো ক্লিয়ার স্পেস বলে। সেটাকে লোগোরই একটা এলিমেন্ট দিয়ে ডিনোট করা হয়, সেই স্পেসটা কতটা হবে। এবার লোগোর বিভিন্ন ভাগ হয়, সেটা হচ্ছে যে একটা তো হয় যে লোগো মার্ক, শুধু লোগো মার্ক। একটা হয় হচ্ছে যে ম্যাসকট, মানে হচ্ছে যে যেমন ধরে না একটা ল্যাকোস্টে কোম্পানি একটা কুমিরের লোগো আছে, সেটা একটা ম্যাসকট টাইপের আর কি। এবার শুধু ওয়ার্ড মার্ক দিয়ে লোগো হয়, যেমন ধরে নাও নোকিয়া হচ্ছে শুধু ওয়ার্ড মার্ক দিয়ে। তারপরে হচ্ছে স্যামসাং এর, হ্যাঁ কাইন্ড অফ আর কি ওয়ার্ড মার্ক দিয়ে। তারপরে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লোগো, নাইকি একটা অ্যাবস্ট্রাক্ট লোগো। রাইটের সাথে জুতোর কি সম্পর্ক, কিন্তু এটা একটা অ্যাবস্ট্রাক্ট লোগো। হ্যাঁ, আর অ্যাবস্ট্রাক্ট আর টাইপোগ্রাফি মিলে এটা দুটো অ্যামালগামেশন করে তারপর লোগো হয়। তো কিন্তু এই লোগোর যে মার্কটা থাকে না, বা লোগোর যে সিম্বল যেটা থাকে না, সেটার পেছনে ভয়ঙ্কর রকম কোনো মিনিং থাকা উচিত আর কি। মানে এ লোগো আর এ সিম্বল উইদাউট মিনিং ইজ বেসিক্যালি এ বডি উইদাউট সোল, লিটারাল মিনিং এ আর কি। তোমাকে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। আবার এক্সাম্পল আসছে, ইফ ইউ ডোন্ট মাইন্ড। এক্সাম্পল ছাড়া অ্যাকচুয়ালি এক্সপ্লেনেশন ইনকমপ্লিট থাকে। আমাদের রুপি সিম্বলটা আমরা দেখেছি, হ্যাঁ। এবার রুপি সিম্বলটা আগে আমরা RS লিখে ইউজ করতাম আর কি, RS তারপর আর কি নাম্বার দিয়ে ইউজ করতাম। এবার রুপি সিম্বল শুধু ইন্ডিয়াতে ইউজ হয় না, কিন্তু অনেক জায়গায় ইউজ হয়, পাকিস্তানে ইউজ হয়, মেবি মায়ানমারে, আমি ঠিক ভুলে যাচ্ছি, বাংলাদেশে ইউজ হয়, আরো অনেক জায়গায় ইউজ হয় আর কি রুপি সিম্বলটা। এবার ইন্ডিয়ার তাহলে রুপি সিম্বলটা কি করে ডিস্টিংক্ট করব, সেটার জন্য ডক্টর উদয় কুমার তিনি রুপি সিম্বলটাকে ডিজাইন করেন আর কি, ঠিক আছে। এটার পেছনে স্ট্রং লজিক আছে, সেই লজিকটা আমি বলবো। সেই রুপি সিম্বলটা 2010 সালের 15 জুলাই, আই গেস 2010 সালের 15 জুলাই ইন্ডিয়ান গভর্নমেন্ট ওটাকে আর কি অ্যাকসেপ্ট করে অ্যাজ আওয়ার অফিসিয়াল রুপি সিম্বল, যেটা আর কি আমাদের ক্যালকুলেটর থেকে শুরু করে, নোট থেকে শুরু করে, বিভিন্ন অ্যাপ, ওয়েবসাইট, হ্যানা ত্যানা, স্ট্যাম্প, সব জায়গায় সেই সিম্বলটা ইউজ হয়। তো আমরা রুপি সিম্বলটাকে ভিজুয়ালাইজ করতে পারি যে কেমন, এটা একটা এরকম মাঝখানে কাটা। এই রুপি সিম্বলের লজিকটা আছে, লজিক হচ্ছে যে ওপরে একটা মাত্রা, রুপি সিম্বলটা যেটা লিখেছিল সেটা হচ্ছে অ্যামালগামেশন অফ দুটো ভাষার আর কি, মানে দুটো স্ক্রিপ্টের, বেসিক্যালি ভাষা নয়, সরি, দুটো স্ক্রিপ্টের। একটা হচ্ছে দেবনাগরী স্ক্রিপ্ট, এটা হচ্ছে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট স্ক্রিপ্ট ইন ইন্ডিয়া, আর একটা হচ্ছে ইংলিশের
আর মানে ইংলিশ লেটার্স আর কি আর দেবনাগরী স্ক্রিপ্টে রুপি যেটা সেটা কাইন্ড অফ এরকম দেখতে, হ্যাঁ আর এরও একটা পার্ট কাইন্ড অফ এরকম দেখতে। হ্যাঁ হ্যাঁ, এবার ইন্ডিয়ার দুটো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ধরে নাও আর কি, মানে ইন্ডিয়ান ন্যাশনাল ল্যাঙ্গুয়েজটা কিন্তু দুটো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের মধ্যে হিন্দি আর ইংলিশ পড়ে। সেই দেবনাগরী স্ক্রিপ্ট আর ইংলিশ স্ক্রিপ্টকে অ্যামালগামেট করে সেই সিম্বলটাও তৈরি করেছিল। এবার দেবনাগরী স্ক্রিপ্টের একটা ইউনিক ব্যাপার হচ্ছে যে দেবনাগরী স্ক্রিপ্টের প্রত্যেকটা লেটারই আর কি মানে একটা শিরোরেখা বলে, শিরোরেখা বা আমরা বাংলায় মাত্রা বলি, মাত্রার দিয়ে আর কি ঝুলে থাকে আর কি। তো উপরে ওই মাত্রাটা আছে আর সেই সিম্বলটা আছে, আর মাঝখানে দেখবে একটা কাট আছে রুপি সিম্বল, তাই তো? এক্স্যাক্টলি। এবার ওপরের শিরোরেখাটা, মাঝখানে সাদা জায়গাটা, নিচে আরেকটা কাট, এই তিনটে পার্ট মিলে ইন্ডিয়ান ফ্ল্যাগকে সিম্বলাইজ করে। হ্যাঁ, ইন্ডিয়ান ফ্ল্যাগকে সিম্বলাইজ করে। আর এবার মাঝখানে কাটটা কেন দিয়েছে, তুমি যদি প্রত্যেকটা কান্ট্রি যেখানে আর কি কারেন্সি সিম্বল ইউজ হয় আর কি, প্রত্যেকটা কান্ট্রি তুমি দেখবে যে ইউরো বলো ডলার বলো, প্রত্যেকটা কান্ট্রি একটা কাট আছে আর কি। ওকে, টু মেক দ্য হারমোনি উইথ এভরি কান্ট্রিজ কারেন্সি সিম্বল, ওকে ওখানে ওই কার্ডটা দিতে হয়েছে যাতে ওটা যাতে প্রত্যেকটা এটা দেখে যাতে মনে হয় যে এটা একটা কারেন্সি সিম্বল রাদার দ্যান যে এমনি কোনো একটা সিম্বল। আচ্ছা, সাম সর্ট অফ সাইকোলজিও, কারণ আমরা থ্রু আউট ইন্টারন্যাশনাল কারেন্সিকে দেখে যেই কনসেপ্টে আমরা অভ্যস্ত সেটার সঙ্গে রিলেট করতে পারি, যাতে সেটাও একটা বড় একটা কারণ আমার মনে হয়। এক্স্যাক্টলি। তো একটা সিম্বলের পিছনে যদি কোনো লজিক না থাকে, ওটা হচ্ছে সিম্বল মানে কোনো মিনিংলেস সিম্বল হয়ে যায়। সিমিলারলি ফর লোগোস, যেই লোগো, হ্যাঁ, এবার লোগোটা যখন তুমি ডিজাইন করছো ওটা শুড আর কি কোম্পানির অ্যাট্রিবিউটস, কোম্পানির মোরাল, কোম্পানির বিভিন্ন জিনিসপত্র সবকিছুকে ফিল্টার হয়ে, কোম্পানির অ্যাম্বিশন, কোম্পানির ফিউচার, অনেক ক্ষেত্রে কোম্পানির ফিউচার রিফ্লেক্ট করে। এক্স্যাক্টলি সেই লোগোটা কোথায় কোথায় ইউজ হবে, কতটা স্কেলেবিলিটি, কতটা সবকিছু বিচার করে সেটা ফিল্টার হয়ে আসা উচিত সেই মার্কটা আর কি, লোগো মার্কটা, তাহলে ওটা স্টুড করে আর কি। তো অনেকে বলে যে ওভারঅল একটা পার্সোনালিটি, একটা ইন্টার কোম্পানির পার্সোনালিটি রিজেম্বল করে তার আইডেন্টিটি ইন টার্মস অফ। এক্স্যাক্টলি। তো একটা লোগো দেখলেই বুঝতে পারবে যে কোম্পানি কতটা সিরিয়াস নিজের কাজ নিয়ে আর কি। লোগোতে যদি অতটা ব্যালেন্স থাকে, অতটা যদি ব্যালেন্সড লোগো হয় আর কি, তাহলে ক্লায়েন্ট বুঝতে পারবে যে কতটা সিরিয়াস নিজের কাজ নিয়ে আর কি, যে সেটা লোগোটাই রিফ্লেক্ট করবে আর কি, তাই না? আর ব্র্যান্ডিং এর ক্ষেত্রে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট পার্ট লোগো, যেটা ব্র্যান্ডিং তো একটা গাট ফিলিং কোনো একটা ইউজারের। তো লোগো একটা মানে ইন্ট্রিগাল পার্ট আর কি, মানে এটা মানে বহু কিছু বলা যায়, সংক্ষেপে শেষ করলাম। মানে এত সুন্দরভাবে এক্সপ্লেন করলে, যেটা আমি অ্যাকচুয়ালি জানতে চেয়েছিলাম, কারণ ম্যাক্সিমাম অনেক অডিয়েন্সের কাছে এই রিজনটা খুব আনক্লিয়ার যে লোগোটা কিভাবে রিজেম্বল হয়, বা একটা লোগো কি শুধুমাত্র কি একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন নাকি ইট ইজ বিয়ন্ড দ্যাট থিং। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস টু আন্ডারস্ট্যান্ড হাউ আ লোগো শুড স্ট্যান্ড ফর দি UI UX ডিজাইন অ্যাসপিরেন্টস, মানে যারা আগামী দিনে ইন্ডাস্ট্রিতে ঢুকতে চলেছে তাদের জন্য আ লাইন অফ মোটিভেশন। একটাই লাইন আছে, মানে এই লাইনটাতে আর কি আমি নিজেও খুব বিশ্বাস করি আর কি। UI UX ঢোকার জন্য দালাই লামা বলে, দালাই লামাকে তোমরা সবাই একজন বড় ইনফ্লুয়েন্সার আর কি, তিনি একটা লাইন বলেছিলেন এক সময় যে listen carefully. When you are talking, you are basically repeating what you already know. But when you listen, you may come to know something new. মানে হচ্ছে ভালো করে শোনো, তুমি যখন বলছো কিছু, তুমি যেটা অলরেডি জানো সেটাই রিপিট করছো, কিন্তু যখন তুমি শুনছো তুমি হয়তো কিছু নতুন জানতে পারো। তো ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনারের ক্ষেত্রে আর কি, যখন কোনো ইউজার কিছু বলবে বা ইউজার যখন কোনো কিছু কথা বলবে আর কি, তোমার কিছু ফিডব্যাক দেবে, কোনো রিভিউজ দেবে, সেটা যে কোনো মিডিয়ামে হোক, সেটা ভালো করে শুনবে, ভালো করে দেখবে আর কি, তারপরে অ্যানালিসিস করতে হবে প্রত্যেকটা জায়গায় ইউজার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে। তো এইটা একটা শর্ট টিপ আর কি তোমাদের জন্য। যাওয়ার আগে আমি তোমার সঙ্গে একটা ছোট্ট খেলা খেলবো। পাঁচটা তোমার র্যাপিড ফায়ার কোয়েশ্চেন করবো ইনস্ট্যান্টলি, যেটা তোমাকে ইনস্ট্যান্টলি আনসার দিতে হবে, ঠিক আছে?
নাম্বার ওয়ান, তোমার জীবনের ওয়ান অফ দি ফাইনেস্ট মেন্টর? ডোনাল্ড নরমান বা ডন নরমান আর কি। তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। মানে তিনি একজন ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনার, তিনি অনেক বইও লিখেছেন, তার মধ্যে থেকে ডিজাইন অফ এভরিডে থিং একটা বড় বই আর কি। তাকে আমি অত্যন্ত ফলো করি আর কি, অত্যন্ত ভালোভাবে। আর আরেকজন আছে যার মানে বলাই বাহুল্য আর কি, স্টিফেন পল জবস অথবা স্টিভ জবস বলে যাকে আমরা চিনি, তাকে আমি অত্যন্ত মানি। মোস্ট সার্টেনলি, আমি নিজেও একজন ফ্যান তার। সেকেন্ড, ইন দ্য কামিং 10 years তুমি ডিজাইন ইন্ডাস্ট্রি, স্পেশালি ইউআই ইউএক্স ইন্ডাস্ট্রিকে কোথায় দেখছো? আমি আপকামিং 10 years আমি দেখতে চাই যে ইউআই ইউএক্সটা যেন কোনো ডিসক্রিমিনেশন না থাকে। মানে আমরা যখন আর কি ফোন ইউজ করি বা ল্যাপটপে আমরা ডার্ক মোড দেখি, ডার্ক মোডটা কি করে, রিডিং এক্সপিরিয়েন্সকে এনহ্যান্স করে। বা রাত্রেবেলা দেখতে যারা অন্ধ তাদের ডার্ক মোডটা কোনো কাজে দেয় না। এবার তোমাকে একটা ছোট এক্সাম্পল দিই আবার অভিরূপ। হ্যাঁ, কালার ব্লাইন্ড এর নাম শুনেছো? যারা ধরে নাও লালকেও হলুদ দেখে, সবুজকেও হলুদ দেখে, নীলকেও একটা অন্য কালার দেখে। আমাদের টোটাল 108 মিলিয়ন কালার ব্লাইন্ড লোক আছে যারা অ্যাক্টিভ ওয়েব ইউজার। প্রতি 12 জন পুরুষের মধ্যে একজন, প্রতি 200 জন মহিলার মধ্যে একজন হচ্ছে কালার ব্লাইন্ড। তাদের কথা কিন্তু আমরা অতটা কনসিডার করি না। আমাদের ইউজার এক্সপিরিয়েন্স বা ইউজার ইন্টারফেস যখন আমাদের ডিজাইন করতে হবে আগামী বছরও আর কি, এটা যেন কোনো ডিসক্রিমিনেশন ছাড়া হয় আর কি। মানে যারা কালার ব্লাইন্ড তাদের জন্য হচ্ছে, যারা ডিফারেন্ট লেভেল তারাও যেন প্রপারলি ইউজ করতে পারছে। এটা ইমপ্লিমেন্ট হচ্ছে অবশ্যই, ধীরে ধীরে হচ্ছে, কিন্তু আমি 10 বছরে আর কি সম্পূর্ণ দেখতে চাই। অলরেডি আমরা মেট্রোতে দেখি যে মেট্রোতে যখন আমরা নামি তখন একটা ইয়েলো একটা লাইন দেখি, ডটেড লাইন, সেটা হচ্ছে অন্ধ লোকেদের জন্য আর কি, যারা যাতে ওই লাইনটা গিয়ে আর কি ওরা বুঝতে পারে যে ব্রেইল যেই মেথডটা যেটাতে ওরা পড়াশোনা পড়ে আর কি, সিমিলারলি ওই মেথডেই আর কি ডিজাইন করা, যাতে ওরা গিয়ে আর কি বুঝতে পারে। তো এটা ধীরে ধীরে ইমপ্লিমেন্ট হচ্ছে। আমি 10 বছর এটা কমপ্লিট ইমপ্লিমেন্টেশন দেখতে চাই। ও গ্রেট গ্রেট। তোমার কাছে ফ্যামিলি ডেফিনেশন কি? ও মাই গড, ফ্যামিলি সবার উপরে আর কি আমার কাছে। মানে ফ্যামিলি ইজ এভরিথিং। আর আমি ফ্যামিলি আর ফ্রেন্ডসদেরকে অতটা ডিসক্রিমিনেট করতে পারি না আর কি। মানে কার পরে কে আসছে, আমার কাছে সবার উপরেই ফ্যামিলি, সবার উপরেই ফ্রেন্ড, দুটোই সমান জায়গায়। দ্যাটস ওয়ান্ডারফুল। অত্যন্ত ভালোবাসি আমি দুজনকে, মানে ফ্যামিলি সব আর কি। বাংলা পডকাস্ট মাইক ওপিনিয়ন এর সম্বন্ধে তোমার কিছু কথা? ও, বাংলা পডকাস্ট হচ্ছে মানে পডকাস্ট সবার প্রথমত পডকাস্ট আর কি, পডকাস্ট হচ্ছে মানে গেম চেঞ্জিং একটা ইন্ট্রোডাকশন আর কি। মানে এই ভার্চুয়াল লাইফে আর কি, আমাদের এখন সবই ভার্চুয়াল হচ্ছে, তোমার সাথে ইন্টারাক্ট করছেও ভার্চুয়ালি। সেই ক্ষেত্রে আর কি বিভিন্ন লোকের ওপিনিয়ন আর কি বিভিন্ন ভাবে, এই প্ল্যাটফর্মটা ছিল না যতদিন না পডকাস্ট এসছে। সেটা তো বিভিন্ন ভাষায় হচ্ছিল। বাঙালিদের কাছে, বাঙালিরা হচ্ছে অত্যন্ত ইনফরমেশন রিচ লোকজন হয়। এই বাঙালিরা যখন কোনো আর কি পডকাস্ট করছে আর কি, এর থেকে ভালো সুখবরের কাজ কিছু হচ্ছে না। কারণ মানে এটার যদি একটা সাবটাইটেল থাকে যাতে অন্য ভাষাভাষী লোকেরা যদি বুঝতে পারে, বহু অমূল্য ইনফরমেশন টোটাল ভারতে তো বটেই, টোটাল পৃথিবীতে পৌঁছাতে পারে আর কি। বাঙালিরা এত এটা ইনফরমেশন রিচ হয়। তো এটা একটা খুব নোবেল স্টেপ আর কি টুয়ার্ডস টুয়ার্ডস দ্য এনহ্যান্সমেন্ট অফ আওয়ার লাইফ বেসিক্যালি। তো এটা অত্যন্ত ভালো পদক্ষেপ অভিরূপ। আজকের এই ইউআই ইউএক্স ডিজাইনের যতটুকু তোমার বিশাল ভান্ডারের থেকে যতটুকু আমরা নতুন কিছু শিখতে পারলাম তার জন্য প্রচন্ড থ্যাঙ্কফুল ফ্রম হার্ট। আর সেকেন্ড অফ অল, আমরা তোমার সঙ্গে আরো পডকাস্টে আসবো, রিকোয়েস্ট করবো যদি তুমি যদি পার্টিসিপেট করো, সেখানে আরো অনেক ধরনের ডিজাইন ওরিয়েন্টেড হোক বা আরো অনেক ওরিয়েন্টেড যেটা পার্সোনাল লাইফে তোমাকে আমি চিনি, তো সেই সমস্ত টপিক নিয়ে আমরা পডকাস্ট সেশনে আসতে পারি, যেখান থেকে আমাদের এই ক্যাজুয়াল নোটে যে কনভারসেশনের মাধ্যমে আমাদের অনেক কিছু ইনফরমেশন উঠে আসে যেগুলো আগে থেকে অজানা ছিল। মানে আজকে 1.5 ঘন্টা আগে আমার কাছে যে জিনিসগুলো অনেকটাই অজানা ছিল, সেটা 1.5 ঘন্টা পরে আমি নিজেকে অনেক বেশি এনরিচড
মনে করছি এই কনভারসেশনের সঙ্গে।